আম্মু বিশ্বাস করো। তোকে কোনো দিন এই শিক্ষা দেইনি। ভালোবাসা জোর করে হয় না। আর তুই, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো পাপিষ্ট আমার ছেলে, আর তোর পাপিষ্ট হাতের ইনকামের টাকা আমরা খেয়েছি। আল্লাহ যেন তোর হাতের আর একটি টাকা খাওয়ানোর আগে আমার মৃত্যু দেয়। মা। চুপ কর। আর কোনো দিন আমাকে তোর এই পাপি মুখে মা বলে ডাকবি না। সত্যি আমি খুব পাপী। এই মুখ তোমাদের দেখাবো না, আর কোনোদিনও না। দেরি না করে বেরিয়ে যা, আর না হয় আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। না মা, কাউকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তারপর আমি আমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম অজানার উদ্দেশ্যে। আর কোনোদিন ফেরা হবে না এই পরিচিত শহরে। যাওয়ার আগে তান্নাকে শেষবারের মতো দেখে যাচ্ছি। আমার আম্মু তান্নাকে সান্ত্বনা দিচ্ছে, আর তানহা অযোধ্যায় কেঁদেই চলেছে। আমি লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে চলে যাই সেখান থেকে। বাড়ির বাইরে যাওয়ার আগেই পেছন থেকে ডাক আসে, ভাইয়া কোথায় যাচ্ছিস? সরি রে বোন, চলে যাচ্ছি তোদের ছেড়ে একেবারে। তোর এই পাপি ভাইটাকে পারলে ক্ষমা করে দিস। কত ঝগড়া করেছি তোর সাথে, কত কিছু বলেছি, মনে কষ্ট রাখিস না। অন্তত তোর কাছে তো ক্ষমা পাবো আশা করি, ক্ষমা করে দিস। কি বলছিস ভাইয়া, বলতা বল। আবল তাবল না রে, সত্যি। দাঁড়া, আম্মুকে ডেকে নিয়ে আসছি। তার আর কোনো দরকার নেই, আম্মু আমার মুখ দেখতে চায় না। ভাইয়া তুই সত্যি বলছিস? সত্যি। চলি রে। এবার নুসরাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কেন ভাইয়া তুই চলে যাচ্ছিস? আমাকে বল, আমি সব ঠিক করে দিব, তবুও তুই যাবি না। আমি চলে যাওয়ার পর জেনে নিস। এখন জানলে তুই আমাকে সবার মতো ভাববি। ক্ষমা করে দিস। বেঁচে থাকতে মনে হয় আর কোনোদিন দেখা হবে না। অনেক কিছুই বলেছি, মাফ করে দিস। প্লিজ ভাইয়া, আমার একটা কথা শোন। না রে, আজ কারো কথা শোনার ইচ্ছে নেই। পাপ করেছি, পাপের শাস্তি পেতে যাচ্ছি। আর হ্যাঁ, এই নে, তুই বলেছিলি না একজোড়া নুপুরের কথা, এই নে। বেশি দাম দিয়ে কিনে দেওয়ার সাধ্য আল্লাহ তোর ভাইকে দেয়নি। পাপি ভাইটার কথা মনে পড়ে নুপুরগুলো দেখিস। ভাইয়া আমার নূপুর চাই না, তোকে চাই। তুই চলে গেলে আমিও চলে যাব। ভুলো এই কাজটা করিস না, আম্মু একা হয়ে যাবে। আম্মুকে দেখে রাখিস। আসি রে, বাই। আম্মু, আম্মু। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি মানে? কয়টা বাজে খেয়াল আছে? আছে তো। আছে তো মানে? যেভাবে বলছো মনে হচ্ছে কিছুই হয়নি। কি হবে? অফিসের 15 মিনিট লেট হয়ে গেছে। তুই বলছো কি হবে? সকালে ডাক দেওনি কেন? আমার ঠেকা পড়ছে, পারলে বিয়ে কর, বউ ডেকে দিবে। আমায় বলছিস কেন? এই একটা কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথাই নেই। খাবার কিছু আছে? বিয়ে কর, সকালে বউ ডেকে দিবে, নাস্তা বানিয়ে খাওয়াবে। আমি আর পারবো না। নাস্তা খাবো না, একটু বিষ থাকলে দাও, খেয়ে মরে যাই। কালকে তো শেষ হলো, ইঁদুর মেরে ফেলেছি বিষ দিয়ে। বিকেলে রহিমকে দিয়ে বাজার থেকে আনাবো, অফিস থেকে এসে পাবি। দেখ, না খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে মনে আম্মুর গোষ্ঠী উদ্ধার করছি। কোনো কিছুই বলতে পারি না, সব কিছুতেই বইয়ের কাহিনী শুরু করে দেয়। এতদিন ভালোই ছিল, গত 1 মাস ধরে বইয়ের ভূতে ধরেছে। সারাদিন পাশের পাশের মহিলাদের সাথে আড্ডা দেয়। কি জানি কিসব উল্টাপাল্টা বুদ্ধি দিছে, কে জানে। কয়েকটা মহিলা একসাথে হলেই যা কথা হয় তা আমার জানাই আছে। আর এইসব বিয়েটি কিছুই আমার ভালোই লাগে না। ছোটোবেলার একটা কারণে আজও কোনো মেয়েদেরকে এখনও স্থানই দিতে পারিনি মনে, তাই এখনও কাউকে জীবনের সাথে জড়াইনি। যাই হোক, 45 মিনিট লেট করে অফিসে আসলাম। আসতে না আসতে বসের ডাক পড়ল। আল্লাহ ভালো জানে কপালে কি আছে। আশা করি বস কিছু করবে না, অনেক ভালো আছে। আমার সমবয়সী, হয়তো একটু বেশি বড় হবে। এই বয়সে এত বড় কোম্পানির এমডি। ওনার বাবা অনেকে দায়িত্ব দিয়ে অফিস থেকে অবসর নিয়ে নেন। কি জানি আল্লাহ কপালে কি রাখছে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো। সরি স্যার, আম্মুর সাথে ঝগড়া করতে করতে লেট হয়ে গেল, খুব চিন্তায় আছি। ও, তো শুনি কি নিয়ে ঝগড়া হলো? সকালে আম্মু ইচ্ছে করে আমাকে ঘুম থেকে ডাক দেয়নি। কেন? কেন আবার? বলে বিয়ে করতে, বউ নাকি ডাক দিয়ে দেবে, উনি নাকি আর পারবে না। আর কিছু খেতে চাইলাম, ওটাও হলো না, ওই সেম কারণ। স্যার আসছেন কেন? আন্টি যখন এত করে বলছে বিয়ে করুন, টাকা পয়সা শর্ট থাকলে আমি দেব। স্যার আপনিও? শোনো, বিয়ে করো, লাইফটা এনজয় করো। স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলো। তাহলে আপনি এখনো বিয়ে করেননি কেন? মনের মতো কাউকে পাইনি তাই, তবে আশা করি শীঘ্রই পেয়ে যাব। নিজের খবর নেই, পরেরটাতে নুন দিতে আসছে। দোয়া করি
এই নেন স্যার কালকের ফাইলগুলো। তোমাকে তো সময় দিয়েছি 5 দিনের, এই ফাইলের জন্য 1 দিনের কি করে সম্ভব? আরে স্যার বেশি দিন লাগে না মন দিয়ে কাজ করলে। আমি যেটা একদিনে পারবো সেটা বেশি দিন লাগাবো কেন? এটা আমি মোটেও পছন্দ করি না। এই জন্য তো তোমায় এত পছন্দ। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, চেক করতে পারেন। ওকে, দেখবো। আসি তাহলে। একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। জি বলেন। আমার আব্বুর আর একটা অফিসে আমাকে জয়েন করতে হবে। এতদিন ওই অফিসটা অন্য লোক দিয়ে চালিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি, তাই আমি ওই অফিসে জয়েন করব। তাহলে এখানে সে ব্যবস্থা আমি করেই যাচ্ছি। নতুন এমডি আসবে তাহলে? হুম, আমার ছোট বোন তানহা আমেরিকা থেকে এসেছে, কিছুদিন হলো। কাল থেকে জয়েন করবে। তুমি ওর পিএ থাকবে, সব কাজে ওকে সাহায্য করবে। চিন্তা করবেন না স্যার, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার উপর আমার বিশ্বাস আছে। আর হ্যাঁ, যতটা সম্ভব ওর সামনে উল্টো পাল্টা কাজ কম করবে। ও কিন্তু অনেক রাগী। ওকে স্যার, ধন্যবাদ। তাহলে আমি সবাইকে বলে দিই? তার আর কোনো দরকার নেই, সবাই জানে। ও মনে নেই, আমি তো দেরি করে এসেছি। তারপর বসের কেবিন থেকে নিজের কেবিনে গিয়ে বসলাম। আগামী দিনের কাজগুলো করে রাখলাম। এর ফাঁকে চলুন পরিচয়টা দিয়ে নেই। এতক্ষণ ধরে শুধু বকবকি করলাম। আমি নিহান, পড়াশোনা শেষ করে অফিসে কাজ করছি। পরিবারে মা আর একটা ঝগড়াতে বোন আছে। বাবা নেই। আমার বোন এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর অফিসের বসটা হচ্ছে আরিয়ান চৌধুরী। শুনলেনই তো, ওদের পরিবারে মা বাবা আর তারা 2 ভাই বোন। কাজ শেষ করে আমি আজকে দুপুরে ছুটি নিয়ে বের হই। সকাল থেকে পেটে কিছু যায়নি। পেটের মাঝে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। 11টার দিকে বৃষ্টি আসার কারণে রাস্তায় সব কাদা জমে আছে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কোথাও কোনো রিক্সায় দেখতে পাচ্ছি না। শালার কুমিল্লা শহরের রিক্সাগুলো বর্তমানে সিঙ্গেল মেয়েদের মতো বিলুপ্ত হয়ে গেছে। উফ, এর রোদ হেঁটে যেতে হবে এখন 30 মিনিটের পথ। কি আর করার, এই কাদা পেরিয়েই যেতে হবে। আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। 5 মিনিট হাঁটার পরে এরে, আমার নতুন শার্ট কোন কানার ঘরের কানা যেন ভিজিয়ে দিল। সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা BMW গাড়ি নিয়ে কোন কানা যেন যাচ্ছে। আমার নতুন শার্ট শেষ করে দিল। এই চোখে দেখেন না, গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন? গাড়িটা থামালো, গ্লাসটা আস্তে করে নিচে নামালো। ও মা, এ তো দেখি পরি নাকি মানুষ, এত সুন্দর। যাই হোক, নিজেকে কন্ট্রোল করলাম। মেয়েদের প্রতি এত ইন্টারেস্ট নেই যেহেতু। এই চোখে দেখেন না, গাড়ি চালাতে পারেন না, আবার গাড়ি নিয়ে বেরোছেন কেন? হোয়াট? ভদ্রভাবে কথা বলুন। দেখেন তো কি অবস্থা করেছেন শার্টের। আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স দিছে কে? কি বললেন? চোখের সাথে সাথে কান দুটোও গেছে নাকি? এই ভদ্রভাবে কথা বলুন। কি সমস্যা আপনার? আপনার শার্টে যা হয়েছে তার ক্ষতিপূরণ দিব। উল্টাপাল্টা কথা বলে মাথার রাগ তুলবেন না। আমাকে কি ফকির মনে হয়? ফকিরের চেয়ে নোংরা আপনার ব্যবহার। একে তো উল্টাপাল্টা গাড়ি চালিয়ে শার্ট নষ্ট করেছেন, আবার গলা শোন বড় করে কথা বলছেন। ওই, আপনার সমস্যা কি? সমস্যা কি মানে? আমার শার্ট নষ্ট হয়েছে, আমার সমস্যা হবে না তো কার সমস্যা হবে? এখন যান এখান থেকে, নেক্সট টাইম দেখে শুনে গাড়ি চালাবেন। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আর মেয়েটা পেছন থেকে আমার গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। মেজাজটাই গরম করে দিল। 100 টাকা দিয়ে নুসরাতকে দিয়ে শার্টটা ইস্ত্রি করিয়েছি। আজকে আবার যদি পরিষ্কার করতে বলি তাহলে আমার চুলগুলো ছিঁড়বে, আর আম্মুর কাছে তো বলাই যাবে না। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পড়লাম আরেক বিপদে। বাড়িতে ঢুকতে দেখলাম কতজন লোক বসে আছে। আমার গায়ে ছিল ময়লা শার্ট, প্যান্টটাতে ভরা ছিল। কিরে, তোর শার্ট প্যান্টে এত ময়লা কেন? আরে বইলো না আম্মু, রাস্তাতে আসার সময় একটা পেতনি গাড়ি চালাতে জানে না, আমার শার্ট প্যান্ট দুটাই নষ্ট করছে। আমার একটু এদিকে আসো তো। কি বলবি বল? এত লোক কেন আমাদের বাসায়? নুসরাতকে দেখতে এসেছে নাকি? ও, ওই একটা ভালো সম্বন্ধ এসেছে তোর জন্য। মেয়েটা অনেক ভালো, আর মেয়ের বাবা একটু বড় লোক। তুই মেয়ে দেখ, তোরও পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি যা। ড্রেস চেঞ্জ করে আসার পর আমি আর আমার আম্মু আরেকটা সোফায় বসলাম। আর আমার বোন নুসরাত দরজার সাইডে একটু আড়ালে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, আজকে শান্তভাবে বসলো সবার সামনে, আবার উল্টোপাল্টা কিছু বলছে না? এত ভদ্র হলো কবে? প্রায় 1 ঘন্টা আলোচনা করার পর সব কিছু ফাইনাল। এখন শুধু বিয়ের তারিখ ঠিক করাই বাকি আছে। আচ্ছা বাবা নিহান, কত তারিখে ডেট ফিক্স করলে তোমার সুবিধা হবে? আগের কেসটা শেষ হলেই আমি প্রস্তুত, আর কিছুদিন লাগবে। আগের কেস মানে বুঝতে পারলাম না। ও মা, কি গো আম্মু, তাদের কিছু বলনি? কি বলবো,
কি বলিস তুই এগুলো? উকিলের সাথে সকালে কথা বলনি, এখনই বলে গেলে এত বড় কাহিনী? কি উল্টাপাল্টা বলছিস? ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি লজ্জা পাচ্ছ বলতে। নো প্রবলেম, আমি বলছি। ঘটনাকে একটু পরিষ্কার করে বলো তো বাবা, কিছুই বুঝতেছি না। না তেমন কিছু না, তবে যতটুকুই হোক আপনাদের জানার দরকার আছে। ওই আমার আগের বউটাকে ডিভোর্স দিয়ে দেবো নাকি রাখবো, এটাই। আমার কোনো সমস্যা নেই, আপনারা যেটা বলেন সেটাই হবে। বেশি কিছু না, আপনাদের মেয়ে যদি সত্যিনের সাথে সংসার করতে রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই, না রাজি হলেও অপশন আছে। কি বল আম্মু, ঠিক বলছে না? আজকে তোর 3 বেলা খাওয়া বন্ধ। ও আচ্ছা বিএন সাহেবা, আমরা সিদ্ধান্ত বাড়িতে গিয়ে জানাই, আজ আসি। আরে কি করছেন শুনুন। আরেকদিন, আজকে যাই। আমি বসে বসে আনমনে আপেল খাচ্ছি। মেহমান প্রস্থান, আর আম্মু আর নুসরাত তো খেপে আছে। ওই হতচ্ছাড়া, কি বললি? এত সুন্দর একটা সম্বন্ধ এনেছি আর তুই? এত সহজে কোরবানি হচ্ছে না। ভাইয়া, তোর কপালে বউ নেই, আম্মু আর একটাও মেয়ে দেখবা না। আই বোন বোকায়, একবারে তোর ভাইয়ের মনের কথাটা বললি। তোর চুলগুলো যে এখনো আস্ত রয়েছে সেটাই ধন্যবাদ জানা। ওয়েট, নুসরাত, ভাইয়ের শার্ট আর প্যান্ট একটু সুন্দর করে ধুয়ে দে না। এই নুসরাত, একদম যাবি না, ওর আগের বউ এসে পরিষ্কার করে দেবে। আম্মু, তুমি কি পাগল হইছো? আমি ভাইয়ার শার্ট প্যান্ট ধুয়ে দিব? যা বোন যা, কথা দিচ্ছি তোর বিয়ের আগে কখনো বিয়ে করবো না, তোর কসম। দাঁড়া বান্দর, আজকে তোর চুলগুলো একদম ছিঁড়ে ফেলবো। হ্যালো, হুম, বলো। তানিয়া, আজকে একটু আমার সাথে শপিংয়ে যেতে পারবি? ও আচ্ছা, ঠিক আছে, তুই আমাদের বাড়িতে চলে আস। ওকে, ওয়েট। তারপর তানিয়া নুসরাত শপিং মলে গেল। এই, কি কিনবি শুনি? ওই দিন একজোড়া নূপুর দেখেছি, অনেক সুন্দর, কিন্তু ওই দিন টাকার জন্য কিনতে পারিনি। আজ ভাইয়ার থেকে টাকা নিয়ে এসেছি, এখন কি পাবি? দেখি আল্লাহ কি রাখছে কপালে। চল। দোকানে গিয়ে কোথায় তোর নুপুর? ওয়েট, দেখছি। ওই তো। ভাইয়া, ওই নূপুরগুলো একটু দেখি। সরি আপু, ওইগুলো একটু আগে বিক্রি হয়ে গেছে। তাহলে এখানে কেন? উনি নিয়ে যাননি কেন? উনি মনে হয় একটু কাজে বাইরে গেছে, এক্ষুনি আসবে। আচ্ছা, এরকম আর নেই? না, এই এক জোড়াই ছিল। আচ্ছা, উনি কত টাকা দিয়ে নিছে? আমি আপনাকে 850 টাকা দিব, এগুলো আমাকে দিয়ে দিন। ভাই, আপনার দোকানে লাগানো উচিত ছিল। একবার বিক্রয়কৃত মাল দ্বিতীয়বার বিক্রয় হয় না, তাহলে কিছু কাস্টমার সহজে বুঝতে পারতো। আরিয়ানের কথা শুনে তানিয়া নুসরাত পিছনের দিকে তাকালো। ক্রাশ খেলো আরিয়ান নুসরাতকে দেখে। যাই হোক, নিজেকে সামলে নিল। এই যে মিস্টার, আপনি এখনো পণ্য দোকান থেকে নেন নাই, আর তাছাড়া আমি ওনাকে আপনার থেকে পেমেন্ট বেশি দিয়েছি। নুসরাতের কথা বলার স্টাইল অনেক ভালো লাগলো আরিয়ানের কাছে। ঠিক আছে, এটা আমি আপনার আগে ক্রয় করেছি, এবার আপনি যত টাকাই দেন। এটার গায়ে কি লেখা আছে আপনি ক্রয় করেছেন? নুসরাত বাদ দে, অন্যটা দেখ। না, আমি এটাই নিব। পাগল নাকি? দেখতেছেন আমি ওইটা ক্রয় করছি, আবার এটার পিছনে লেগে আছেন। ওই ওই, আপনি পাগল বললেন কাকে? হ্যাঁ, আপনি পাগল। দেখাই তো যাচ্ছে কে পাগল। ওই ভাই, আমার পণ্য আমাকে দেন। ওই না ভাইয়া, আমি আপনাকে 1000 টাকা দিব। আচ্ছা, টাকার গরম দেখানো হচ্ছে, আমি আপনাকে 2000 টাকা দেব। নুসরাত তানিয়া দোকানদার তো অবাক হয়ে তাকিয়ে আছে। এই তানিয়া, তুই আমাকে 500 টাকা হাওলাত দে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আমি আপনাকে 2500 দিব। এই নেন ভাইয়া আমার এটিএম কার্ড, উনি যত বলে তার থেকে দ্বিগুণ রাখবেন। আমি এত ফাও পেশাল পারতে পারবো না। একদম তাহিরি আঙ্কেলের মতো ওনার মাথায় ঢেলে দিতে ইচ্ছে করতেছে। আয় তো, তোর কপালেই নাই। ধ্যাত, কতদিন আগে থেকে পছন্দ করে রাখছিলাম, শয়তান ব্যাটার জন্য পারলাম না। টাকার গরম দেখাচ্ছে, একদম এটিএম কার্ডটা পানি দিয়ে খাইয়ে দিতে ইচ্ছে করছে। মার্কেট থেকে বেরিয়ে যেতে যেতে নুসরাত বলল, আর আরিয়ান পেছন থেকে শুধু হাসছে। আর এদিকে, ও মাই গড, আজকেও 10 মিনিট লেট। কি জানি আজকে অফিসে গেলে কী হয়। স্যার তো বলেছে ওনার বোন আসবে নতুন এমডি হিসেবে। বুঝি না কী হয়েছে আম্মা নুসরাতের। একটু ডাক দিয়ে দিলে কি এমন সমস্যা হয় তাদের। তাড়াতাড়ি করে রেডি হয়ে আজও না খেয়ে অফিসের দিকে দৌড়। 30 মিনিট লেট করে অফিসে আসলাম। আল্লাহ জানে আজ কী হবে আমার।
স্যার তো বলে সোনার বোন অনেক রাগে। আল্লাহ এবারের মতো বাঁচাও তোমার এই অবুঝ বান্দাটাকে। আমি আর কখনো লেট করব না, এখন থেকে অ্যালার্ম দিয়ে রাখবো। আমি অনেক ভয় নিয়ে কেবিনে ঢুকলাম। আসতে পারি ম্যাম? আসেন। ম্যাম নিচের দিকে চেয়ে কাজ করছে। সরি একটু লেট হয়ে গেল। আর যেন না হয়। ও সরি ম্যাম, অফিসের নতুন এমডি ওয়েলকাম করতে মনে নেই। এবার ম্যাম আস্তে আস্তে আমার দিকে তাকালো, আর তাকাতেই বিদ্যুতের তারের মতো নেগেটিভ পজিটিভ একসাথে হলে যেমন হয় সেরকম হলো। আমরা দুজনে অবাক। লেট তো হবেই, সকালে কচু খেয়ে বের হন আর রাস্তাঘাটে মেয়েদের সাথে ঝগড়া করেন। লেট যেহেতু করেছেন সো এর শাস্তি পেতেই হবে অবশ্যই। লে হালুয়া, কার মুখ দেখেছিলাম সকালে? প্রথমেই যে এমন একটা অঘটন ঘটলো। চক্ষু, আমার খাটের সামনে তিয়া বড় একটা আয়না নেই। যাই হোক, আজকে ঘটনা হলো এটা আমার জীবনের সবচেয়ে বড় ঘটন। কিছু করার নেই, চাকরি বাঁচাতে হলে এখন যা বলবে তাই সহ্য করতে হবে। চিন্তা করতেছেন আবার কিভাবে ঝগড়া করবেন? পেট চুলকাইতেছে? ম্যাম আই এম সরি। সরির কুষ্টি খিলাই। দেখ এখন থেকে তোর কি অবস্থা করি। আমাকে কথা শোনানো এই তানহা চৌধুরীকে? বুঝবি মজা কত ধানে কত চাল। এটা অফিস, এটা কোনো হোটেল না যে যখন মন চাইবে তখন আসবেন। কই ফাইলগুলো দেখি। এই নেন ম্যাম। এখন এত উল্টো ভক্তি দেখানো হচ্ছে। রাস্তাঘাটে যখন কোনো মেয়ে যায় তখন তাদের মেয়ে মনে করেন না। বুঝি না ভাইয়া, এত বদলোকদের কিভাবে নিজের বিয়ে করে রাখে, আবার আমার বিয়েও বানিয়ে রাখছে। আহারে ময়দা সুন্দরী, এই চাকরিটা চলে গেলে যে পথে বসতে হবে, তা না হলে তোর মুখের উপরই রিজাইন লেটারটা ছুঁড়ে মারতাম। কত বড় সাহস আমাকে বদলোক বলে। নিজে মনে হয় সার্ভেক্সেল দিয়ে তো তুলসী পাতা। ম্যাম সব ফাইল ঠিক আছে তো? কি আশ্চর্য, আমি কি কম্পিউটার নাকি যে সাথে সাথে সব দেখে শেষ করে দিব? কি জানি ফাইলের অবস্থা কিরকম হয়ে আছে। এখানে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করুন। মাস শেষে তো আর টাকা কম নেবেন না, যত সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। কোনো রকম যদি ভুলভাল বুঝিয়ে বিয়ে করতে পারতাম, আল্লাহ 30 দিন স্যাঁচার উপরে রাখতাম। মাথার চুল টানতে টানতে আমি নিজের কেবিনে চলে যাই। নিজের মাথার চুল। এই তো শুরু আমাকে গাড়ি চালানো শেখানো আর কানা ধলা। দাঁড়াও চান্দু, এমন অবস্থা করব না পালানোর পথ খুঁজে পাবে না। একটু বরাবর পেন এসে আমাকে ডাকলো। ম্যাম নাকি ডেকেছে, আল্লাহ ভালো জানে কি প্ল্যান করেছে আবার ডাইনিটা। আর আল্লাহ তোমাকে বলেছিলাম আমাকে বাঁচাইতে, আর তুমি? যাই হোক, আল্লাহ যা করে অবশ্য ভালো জন্যই করে। হয়তো ডাইনিটার মরণ আমার হাতে আছে, এই জন্য এত কিছু। আপনারা আবার একটু কষ্ট করে দোয়া করেন। বসের কেবিনে যাচ্ছি, বুঝতেই তো পারছেন ভিতরে কি না কি হয়। আসতে পারি ম্যাম? ডেকেছি তো আসার জন্য, এত আলগা ভাব না নিলেও চলবে। তো কিভাবে আপনার সাহায্য করতে পারি? আপনার আর সাহায্য লাগবো না। এই ফাইলগুলোর অবস্থা এমন করে রাখছেন কেন? কি বলেন ম্যাম? বস তো সবগুলো দেখে সাইন করে রেখেছে, উনি তো কিছু বললো না। ওই এখানে এখন আমি এমডি, আমার মন মতো সব হবে। এগুলো কিছুই আমার মন মতো না। 2 ঘন্টার সময় দিলাম, সবগুলো আবার ঠিক করে আনেন, অন্যভাবে করে আনেন। 1 সেকেন্ড এদিক সেদিক হলে খবর আছে। ফাইলগুলো আমার মুখের দিকে ছুঁড়ে মারলো, আর সব ফাইল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। একটা পৃষ্ঠা সহ আলাদাও হয়ে গেল। সবগুলো একসাথে করে তাড়াতাড়ি ঠিক করে আনেন, সময় কিন্তু 2 ঘন্টা। মন চাচ্ছে পাগলা কুকুর পিছনে লেলিয়ে দিই। সময় নষ্ট না করে ফাইলগুলো এক করে নিলাম, না হয় যে পেতনি কি জানি করে। ওমা, ফ্যানের বাতাসের সাথে সাথে সবগুলো পেপার আমার সাথে গোল্লাছুট খেলছে। চলার সময় খারাপ হলে যা হয় আর কি। এখনই এই অবস্থা, বাকি দিনগুলো কিভাবে কাটবে কে জানে। এখন আর আসে না চান্দু, পেট ভরে ঝগড়া। আমি পুরোটা রুমে তন্ন তন্ন করে সবগুলো কাগজ একসাথে জমা করলাম, আর এর মাঝে 1 ঘন্টা শেষ। এগুলো বাস করতে 1 ঘন্টা সময় লেগে গেল। এত কাজে ফাঁকি দেওয়া আমার পছন্দ না। আজ থেকে অফিসে আপনি যত মিনিট কাজ করেন ঠিক তত মিনিটের টাকা দেওয়া হবে, মনে রাখবেন। পানি খাওয়ার সময়টাও ধরা হবে না। এবার আপনার ইচ্ছা কতক্ষণ কাজ করবেন আর না করবেন। কিন্তু ম্যাম বুঝলেন কিভাবে কত মিনিট কাজ করছি? ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। নিজের চেয়ারে বসে মাথার উপরে তাকিয়ে একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। কোনোদিন তোর বিয়ে হবে না। তারপর রাগ দেখিয়ে চলে আসলাম নিজের কেবিনে। কই মাথার উপর কি দেখি, এতক্ষণে বুঝতে পারলাম সিসি ক্যামেরা। 1 ঘন্টা পর, এই নেন ম্যাম, দেখেন সব ঠিক আছে কিনা। বের হও, বের হও। কেন ম্যাম? বসের কেবিনে আসতে অনুমতি লাগে না? আল্লাহ, কি এমন অপরাধ করেছিলাম এমন একটা মেয়ের সাথে দেখা করালে? একটু আগে কি বললো আর এখন কি বলে? সরি ম্যাম। নেক্সট টাইম যেন আর এমন না হয়। কই দেখি কি করে এনেছেন। আপনাকে চাকরি দিছে কে? বস। ভাইয়ার রুচি যে এত নষ্ট হয়েছে আগে জানতাম না।
রুচির ওষুধ খাওয়ান বসকে, আর না হয় আচার খাওয়ান, ঠিক হয়ে যাবে। শাট আপ, এটাও আমার পছন্দ হয়নি। কাল এটার ফাইনাল চাই। ম্যাম, বাড়িতে যত মিনিট কাজ করবো তার টাকাটা কি পাবো? ওকে, দেখা যাবে। ম্যাম, আমার রুমে সিসি ক্যামেরা নেই। গেট আউট, যান এখান থেকে। সিসি ক্যামেরার কথা শুনে এত রাগ করে কেন? দুপুরে লাঞ্চ টাইমে শালা ডাইনিটার মুখ দেখে এটাই বলে গেছি যে আজকেও না খেয়ে আসছি। লাঞ্চ ব্রেক না দিলে তো বুঝতেই পারতাম না। যাই হোক, গিয়ে খেয়ে আসি। পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। এই যে নিহান সাহেব, একা একা খেয়ে ফেলতেছেন? কে কে? ও, মারিয়া বেগম, বসেন। এই, কি বললেন আমাকে? আমাকে বেগম বললেন কেন? আরে বাবা, বেগম তো একদিন না একদিন হবেনি। এখনো হয়নি, বুঝলেন? আচ্ছা, আপনি যখন বৃদ্ধ হবেন তখন কি নামের পিছনে বেগম লাগাবেন না? কি জানি। আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি? এখনকার মেয়েরা যখন বৃদ্ধ হবে তখন ওদের নামগুলো যদি ধরে কেউ ডাকে কেমন লাগবে শুনতে, চিন্তা করেছেন? কেমন লাগবে আবার? নাম তো নামই। ওকে, আপনাকে ক্লিয়ার করে বলি। মনে করেন আমার দাদির নামটা ইউজ করি। আমার দাদির নাম হলো ঝর্ণা বেগম। আচ্ছা থাক, আপনার দাদির নামটা বলেন। রোকিয়া বেগম। আচ্ছা, এখন যদি আপনার দাদির নাম কোনো প্রয়োজনে কোনো জায়গায় বলেন যে আমার দাদির নাম রোকেয়া বেগম, কোনো সমস্যা আছে? না, কিসের সমস্যা? সেটাই। এখন আপনার পুরো নামটা বলেন। নুসরাত জাহান মারিয়া। এখন মনে করেন ভবিষ্যতে যদি আপনার নাতনিকে কেউ জিজ্ঞাসা করে তোমার দাদির নাম কি, তখন যদি বলে নুসরাত জাহান মারিয়া, চিন্তা করেছেন কোথায় রোকেয়া বেগম আর কোথায় নুসরাত জাহান মারিয়া? আপনি এত দুষ্টু কেন? এজন্যই তো আমি বলি মেয়েদের দুইটা নাম রাখা উচিত, একটা ইয়ং বয়সের জন্য আর একটা প্রবীণ বয়সের জন্য। যেমন আপনার নামটা মারিয়ার পাশাপাশি মাছেদা বেগম, সুফিয়া বেগম, এমন কিছু একটা রাখার দরকার ছিল। তাহলে আপনার নাতি নাতনিগুলো দাদির নামটা সবার কাছে বলতে পারতো। কি যে বলেন! ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা না করে অফিসের কাজে যদি মনোযোগ দিতেন তাহলে হয়তো আপনার স্থানটা আরেকটু উপরে থাকতো। ও ম্যাম, আপনি? হ্যাঁ, আমি। এত কাজ ফেলে রেখে আপনার পেটে খাবার যায় কি করে? পেট শান্তি তো দুনিয়া শান্তি। যান, এক্ষণে গিয়ে ফাইলগুলো রেডি করেন। আচ্ছা সুফিয়া বেগম, থুকো, মারিয়া বেগম, আজ তাহলে উঠি। দাঁড়ান, আমি বিল দিচ্ছি। আরে মারিয়া বেগম, আমি জানি মেয়েদের এত বড় পেন্টি ব্যাগে টাকা থাকে না, এটা তো শুধু শো। আসল টাকা তো থাকে ওই ছোট্ট মানি ব্যাগে। কি রে, এত রাত জেগে কাজ করার কি আছে? খাওয়া দাওয়া করতে হবে না নাকি? ওরে বাবা, এত আলগা দরদ উতলে পড়তেছে আজ, ঘটনা কি? ও তো ছাড়া আমার আলগা দরদ না, ভালোর জন্য জিজ্ঞেস করছি, এখন আলগা দরদ বলা হচ্ছে? সারাদিন না খেয়ে অফিসে কাজ করি, কই সকালে তো ডাক দাও না, না খেয়ে যেতে হয় অফিসে। তোমারটা যদি তুমি না বুঝে নিতে পারো তাতে আমার কি? এত বুঝতে হবে না, আমি জানি কি বলবে। আমার এখন মুড নেই, খাবারগুলো দয়া করে আমার রুমে দিয়ে যাও, একটু ব্যস্ত আছি। কত ছেলেদের বিয়ে করার কথা বললে কত খুশি হয়, আর কত ছেলেদের কত গার্লফ্রেন্ড থাকে। এইটা কি হলো আমার ঘরে? যাবে এখান থেকে? তুই থাক, তোর কাজ নে। অফিসে প্রথম দিন কেমন কাটলো? ভালো, পুরোপুরি ভালো না। কেন? ওই যে পিয়ে একটা আছে না, কি যেন নাম? ও নিহান, ওর কথা তোকে আগে বলে দেই। একদম এর একটা ছেলে, যেমন ভদ্র তেমন দক্ষ, সব কাজেই এক্সপার্ট। কেন, নিহানকে দেখে খুব অবাক হয়েছিস? চুপ করো তো ভাইয়া, ও হচ্ছে যত নষ্টের গোড়া। ও মা গো, নিহান আবার কি করছে? কি বলিস? শোনো তাহলে, গতকাল আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ গাড়ির চাকা কাদায় পড়ে যায়, পাশেও থাকে, ওর শার্ট প্যান্ট ময়লা হয়ে যায়। কত কি যে বললো, আমাকে বলে আমি নাকি কানা, আবার বলে আমাকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে, আরও কত কি। চিন্তা করছো? আবার আজ লাঞ্চের সময় মারিয়া না কি যেন নাম, একটা মেয়ে আছে না, ওরে কি বলছে জানো? কি? ও বলে মেয়েদের নাম নাকি দুইটা রাখা উচিত, একটা ইয়াং বয়সের জন্য আর একটা বৃদ্ধ বয়সের জন্য। এই নাম বলে বৃদ্ধাদের সাথে মানায় না। চিন্তা করছো কি ডিসকাস্টিং? মা, এই ছেলেটা ঠিক বলেছে। এখনকার মেয়েরা যেই রকম নাম রাখছে, আর কিছুদিন পর আমাদের নামগুলো জাদুঘরে রেখে সংগ্রহ করতে হবে। ঠিক বলছো আম্মু। আর ওর শরীরের ময়লা লেগে গেছে, তাতে ও তো দুই এক কথা বলবেই। এখানে দোষের কি আছে? তোমরাও পারো বটে। আমি খাবো না, তোমরা খাও, আমি গেলাম। সকালবেলায় ফোনটা বেজে উঠলো। এত সকাল আবার কে ক্রিং ক্রিং করে? ও অ্যালার্ম। আম্মু, নাস্তা হয়েছে? টেবিলে গিয়ে বস।
এই তো লক্ষ্মী আম্মু। কি আর করার, বেঁচে থাকতে তো আর বইয়ের বানানো নাস্তা খেতেও পারবো না, নিজেকেই সব সামলাতে হবে। শোনাম্মু, একটা কথা বলি, এখনকার মেয়েরা সকালে নাস্তা করে খাওয়ায় না, বরং ওদেরকে সকালে ডেকে নাস্তা করাতে হয়। আর তার চেয়ে বড় কথা হলো, এখনকার মেয়েরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে খুব পেকে গেছে। দেখা যাবে প্রতিদিন অফিস থেকে এসে রাতে না খেয়ে তোমাদের বিচার করতে হবে। আর তার উপর তো তুমি তো জানোই আমি একটু রাগী টাইপের। সারাদিন কাজ করে আসার পর যদি এরকম শুনি, কোন সময় পিড়ে যে কার মাথা ফাটায় দেই এটা বলাই যাবে না। তারপর থানা, পুলিশ। তাই বলছিলাম এসব বাদ দাও, এই ঝামেলা থেকে এমনিই ভালো। বাপ, আমাকে তুই মাফ কর, আর কোনো দিন তোর বিয়ের কথা বলবো না। তোর মতো তুই থাক, আমি আর পারবো না এই সংসারে কাজ করতে। এবার তুমি বিয়ে করো আর না করো তোমার ইচ্ছা। প্রথম তো ভালোই বলছিলা, যাই হোক তুমি কাজ করবা কেন? আমারও তো এইটাই কথা। নুসরাত কোথায়? সারাদিন কি করে? বাসায় একটু কাজ করতে পারে না? তোমার মেয়েকে একটা শার্ট ধুয়ে দিতে বললেও ঘুষ দিতে হয়। ওই, আমার মেয়ে কেন কাজ করবে? ওরে বাবা, মেয়ের প্রতি একেবারে দরদ উতলায় পড়তেছে। ও মা, ব্যথা পাই। নুসরাত চুল ছাড়। পেছন থেকে নুসরাত আমার চুল টানছে। আমি এ বাড়িতে কাজ করব? ইম্পসিবল। তুই করবি, তোর বউ করবে। এখন কাজ না শিখলে শ্বশুর বাড়িতে কি করবি? মনে করে এটা তো ট্রেনিং সেন্টার। আমি গেলে তো এ বাড়ি থেকে। আমার মেয়েকে যেতে দিব না এই বাড়ি থেকে, প্রয়োজনে ঘর জামাই রাখবো। এবার বুঝো, তুমি যেমন তোমার মেয়েকে কাজ করানোর ভয় শ্বশুর বাড়িতে না দিয়ে ঘর জামাই রেখে দিতে চাও, আমার শাশুড়িও তার মেয়েকে কাজ করানোর ভয় আমাকে ঘর জামাই রেখে দিতে পারে। মা শুনছো, তোমার ছেলে কি বলে? বিয়ে না করতেই এই অবস্থা, বিয়ের পর কি হবে আল্লাহই জানে। তবুও তো সারাদিন কানের কাছে এসে দুজন মা মেয়ে বিয়ের জন্য ঘ্যান করিস। শুনছো আম্মু কি বলে? ওর চুলগুলো ছিঁড়িস না কেন? এরপর আমি দৌড়ে বাইরে চলে যাই। দেখলেন তো কি হচ্ছে বাড়িতে। কোথায় যাব আমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ডেকেছি। তোমার ম্যামের আর খেয়ে দিয়ে কাজ আছে নাকি? এইটাই তো কাজ। ইমার্জেন্সি। আরে বাবা, এটা কি অপারেশন নাকি? যেতে বলেছি। ওকে জান, আসতেছি। আসতে পারি ম্যাম? আসেন। ম্যাম আমায় ডেকেছেন? না ডাকলে আসছেন নাকি? কি আশ্চর্য! কেন ডেকেছেন? ফাইলগুলো কোথায়? আল্লাহ, মনে নাই। বাড়িতে আম্মু দৌড়ানি খেয়ে রেখে আসছি। এই কথা কি বলা যাবে এখন? কি হলো? হ্যাঁ ম্যাম, ফাইল একদম রেডি, সব ঠিক আছে, এই নিয়ে চিন্তা করতে হবে না। ফাইলগুলো কোথায়? বাড়িতে। সেট আপ, আবার দাঁত বের করে হাসে। এক্ষুনি বের হন, অকর্মার ঢেকি একটা। সরি ম্যাম, আনতে ভুলে গেছি। মনে তো থাকে শুধু কিভাবে ঝগড়া করবেন। ম্যাম এটা মনে থাকে না, এটা মন থেকে আসে। সেট আপ, বসেন এখানে, এই ফাইলগুলো চেক করেন। মুখে একটু মধু নেই, একদম তিতা। বিকেলবেলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হঠাৎ আমাদের অফিসে? এই তো দেখতে আসলাম, কেমন চলছে কাজ? একদম ভালো। আচ্ছা নিহান, আমি আছি একটা কাজে। জি স্যার। এই নাও কার্ড। স্যার আপনার বিয়ের কার্ড? আরে না, কাল আমার জন্মদিন। ও ভালো তো, শুভেচ্ছা রইল স্যার। ওয়েলকাম। আর শোনো, কাল অফিসে সবাই আসবে আমার বাড়িতে। তুমি, আন্টি আর তোমার না একটা পিসি বোন আছে, ওই দিন বলছিলাম, তাদের সবাইকে নিয়ে কাল আমাদের বাসায় আসা চাই। স্যার আমি আসলেই তো হবে, তাদের সাথে করে নিয়ে আসার দরকার কি? বেশি বুঝো তুমি, কাল আসতেই হবে সবাইকে নিয়ে। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, তুমি আন্টির নাম্বারটা দাও। এই নেন, 016-474 নাম্বারটা দিয়ে দিলাম, যে কোনো কাজে ফোন দিবেন। আম্মু অসুস্থ। ওকে, কাল তোমার বাসার সামনে আমি গাড়ি পাঠিয়ে দেব। আপনার সাথে আর পারলাম না, ডাইনিটার জন্য তো ভয় যেতে ইচ্ছে করে না। স্যারকে কেমনে বলি? ওকে, কাল চলে আসবে কিন্তু। হ্যাঁ স্যার। বাড়িতে যাওয়ার পর আম্মু, অফিসের বস তোমাদের তার জন্মদিনের অনুষ্ঠানে যেতে বলেছে আমার সাথে। তোর সাথে না, তোকে আমাদের সাথে যেতে বলেছে। আম্মু, আমি যেতে পারবো না। কেন? আমার ওসব ভালো লাগে না। আরে পাগল, মেয়ে কি বলে? আমরা সবাই যখন যাব তুই থাকবি কেন? আম্মু আমি কিন্তু কাউকে জোর করে নিয়ে যেতে পারবো না, গেলে যাবে না গেলে নাই। তোকে বলছি কিছু চুপ করে খা। এই নুসরাত, তুই না গেলে আমিও যাব না। কি যে বলো আম্মু। ভাব নাও না। আম্মু, বেশি বেশি করলে কিন্তু আমি যাব না। ওরে বাবা, মনে হচ্ছে জন্মদিন তোর, তুই না গেলে কে কি কাটবে না। এই চুপ কর। এই নিহান উঠ, অফিসে যাবি না?
কিরে উড, তোমরা এমন কেন? কেমন? অন্যদিন যদি অফিসে আগুন লেগে যায় তখন তো ডাক দাও না। আজকে তো অফিস বন্ধ, তাই ভাবছি আজকে এক ঘুমে 12টার সময় উঠবো। আর আজকে দিলা ঘুমটাকে শেষ করে। আগে বলবি না? আমি তো জানি বাড়ি ঠাডা পড়ে ভেঙে গেলেও আমার আম্মা আমাকে কোনোদিন ডাকবে না। আজ এত আলকা পিরিতি পারবে কে জানে। তুই মর, আমি গেলাম। এই নুসরাত, তো শেষ হলো? আম্মু আর 5 মিনিট। আম্মু এই 5টার সাথে 0 লাগাও। এই তাড়াতাড়ি আয়। 20 মিনিট পরেই। চলো। ভাইয়া বাড়িটা অনেক সুন্দর, তাই না? টাকা পয়সা হলে সবই সুন্দর হয়। চলো ভিতরে। ভেতরে এসে নুসরাত অনেক অবাক হলো। কি সুন্দর বাড়িটা, আর কি সুন্দর করে সাজানো হয়েছে। তাই সে চারদিকে ঘুরতে লাগলো। ওয়াও, কি সুন্দর বাড়িটা। কয়টা সেলফি তুললে মন্দ হয় না। শয়তানটা এখানে আসলো কি করে? পিছন থেকে তাকাতেই আরিয়ান নুসরাতের একদম কাছে চলে আসলো। নুসরাতের নিঃশ্বাস ভারী হয়ে আসছে আর এক পা দুপা পিছনে যাচ্ছে। আরিয়ানও কম কিসের, সেও সমানভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নুসরাত আর পেছনে যেতে পারলো না, দেয়ালে পিঠ ঠেকে গেল। আরিয়ান নুসরাতকে দেয়ালের সাথে চেপে ধরলো। কারো বাড়িতে এসে সেলফি তুলতে অনুমতি লাগে না বুঝি? ছাড়ুন আমাকে। ধরলাম কই, সেরে তো রাখছি। সামনে থেকে সরুন। সরব? আগে আমার কথার জবাব চাই। কিসের কথা? অনুমতি ছাড়া কারো বাড়িতে এসে সেলফি তুললে বাংলাদেশ দণ্ডবিধি 603 ধারা মোতাবেক বলা হয়েছে তার শাস্তি হলো ওই বাড়ির মালিকের মনে সারা জীবন বন্দী থাকতে হবে। ও, তাহলে আপনার বাবাকে ডাকেন। বাবাকে কেন? এ বাড়ির মালিক তো আপনার বাবা। ধ্যাত, পুরোটা শেষ করতে দাও। আবার 406 ধারায় এটাও বলা হয়েছে ওই বাড়ির মালিক অবশ্যই যুবক হতে হবে। শখ কত? তারপর নুসরাত আরিয়ানকে এক ধাক্কা সরিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। এসে একটা সোফায় বসে মনে মনে হাজার রকম গালি দিতে লাগলো। শয়তান, কুত্তা, বুইরা আসছে মনের ঘরে বন্দি করতে। মন চাইতেছে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলি। আর এদিকে আরিয়ান ভাবছে, মনের ঘরে তো তোমাকে বন্দি করবই। আমার নামও আরিয়ান চৌধুরী। আচ্ছা, ও আমাদের বাড়িতে আসলো কি করে? খবরটা তো নিতে হয়। অন্যদিকে মারিয়া আর আমি এক জায়গায় বসে কথা বলছি। নিহান সাহেব, ম্যামকে দেখেছেন আজকে? না, তবে না দেখে শ্রেয় হবে। ওই যে দেখেন আসতেছে। কোথায়? ডানে তাকান। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এই পেতনিটা শাড়ি বললো কিভাবে? আর পেতনিটাকে তো আজ একদম হেভি লাগছে। এত সুন্দর লাগবে কল্পনাও করতে পারিনি। কি হলো নিহান সাহেব? কই কিছু না তো। তা না, আস্তে আস্তে মারিয়ার আমার কাছে আসলো। নিহান সাহেব একটু এদিকে আসুন। আল্লাহ, কি জানি আবার বলে, রক্ষা করো মাবুদ। তা না আমাকে একদম তার রুমে নিয়ে গেল। এবার হয়েছে কাম, কি জানি করে। এই নেন ফাইলগুলো, 2 দিন টাইম দিলাম, এগুলো ওইগুলোর সাথে রেডি করে নিয়ে আসবেন। কি হলো, ধরেন। আজকে ফাইলগুলো না দিলে হতো না? বেশি কথা বলেন কেন? যাই বলছি তাই করুন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি বাবা, ভালো। তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। আচ্ছা আন্টি, আপনার না একটা পিসি মেয়ে আছে, সে কোথায়? পিচ্ছি মেয়ে কেন বলছো বাবা? সে তো এখন অনেক বড় হয়ে গেছে, এখানেই তো ছিল এতক্ষণ। নিহান যে বলল পিচ্ছি। সব ভাইয়ের কাছে তার বোন যত বড়ই হোক সে পিচ্ছি থাকে। সেটা ঠিক বলছেন। ওয়েট, এই তানহা, জি ভাইয়া। একটু এদিকে আসো। কি? এইটা হলো তোর পিয়ে নিহান সাহেবের আম্মু। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। আচ্ছা আন্টি, একটা কথা বলি। বলো। আপনার ছেলেটা এমন দুষ্টু আর বেখেয়ালি কেন? আরে বইলো না মা, এই চিন্তায় এখনো ঘুম আসে না আমার। আজকে 1 বছর ধরে বলছি বিয়ে কর বিয়ে কর, আমার কোনো কথাই শুনে না। বিয়ে করলে হয়তো ওর একটু চেঞ্জ হতো। বিয়ে করছে না কেন? কি জানি। নিহানকে এটাও বলছি তোর কোনো পছন্দ থাকলে বল, এটাও নাকি নেই। আর যতক্ষণ বাড়িতে থাকে আমার সাথে আর আমার মেয়ের সাথে ঝগড়া করবে। নুসরাতের সাথে 1 মিনিটও ভালো থাকে না। আন্টি, আমি জানি ওর একটু ঝগড়া করার অভ্যাস আছে। একটু না, পুরোটাই। অনুষ্ঠান শেষ হওয়ার আরিয়ান তার প্রিয় মুখটাকে দেখছে না। খুব অস্থির হয়ে গেল আরিয়ান। আর এদিকে নুসরাতও পালিয়ে বেড়াচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়ার ফোন দিয়ে আসছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম।
আজ খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। এই তানহা রাতে SMS করে পাঠিয়েছিল আমার মোবাইলে। আসতে পারি ম্যাম? আসুন। ফাইলগুলোর জন্য আপনাকে 2 দিনের সময় দেওয়া হয়েছিল, তাই না? জি ম্যাম। আপনি একটা কাজ করুন, আজকে বাসায় চলে যান, গিয়ে ফাইলগুলো রেডি করে কাল সকালেই চলে আসবেন। কাল আমরা সিলেটে যাচ্ছি। ঘুরতে? না, কাজে যাচ্ছি। আর হ্যাঁ, কয়েকদিন থাকাও লাগতে পারে, সো ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন। কিরে, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে আসলি কেন? অফিস থেকে তাড়াতাড়ি আসা যাবে না এমন কোনো আইন আছে নাকি? তা না, হঠাৎ কেন? কাল সিলেট যাচ্ছি কয়েকদিনের জন্য। সত্যি? তুমি কি খুশি হয়েছো? অনেক। আচ্ছা, ওইখানে কোনো মেয়ে পছন্দ হলে বলবি কিন্তু। একসাথে 5-6টা বিয়ে করব, তারপর বুঝবে মজা। সারাদিন শুধু এই চিন্তা করে। হয়েছে, যা আর বলবো না। বলো না করছে খে। এমনি না হলে আমার রুমের ভিতরে সাউন্ড বক্স আছে, কথাটা রেকর্ডিং করে সবসময়ের জন্য লাগিয়ে রাখো। একটা সেকেন্ডের জন্য এই কথাটা শোনা ছাড়া থাকতে না হয়। রাতে খাওয়ার সময়। ভাইয়া, তুই নাকি সিলেট যাচ্ছিস? কেন? তোর জন্য ছেলে দেখছি। থুর, বাতে। ও মা, আমার বোন আজকে আমার কথায় কিছু বলছে না, আবার এত সুন্দর করে কথা বলছে। ঘটনা কি? ভাইয়া, একটা কথা বলবো? বল। না মানে, আমার জন্য একজনের নূপুর আনবি সুন্দর দেখে। এটা তাহলে কথা? টাকা দিলে আমি নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। থাক, লাগবে না। আম্মু উঠলে কেন? দাঁড়া, একটু পর। এই নে 2000 টাকা। কেন? আমার কাছে এটাই ছিল, আমার মেয়ের জন্য সুন্দর দেখে নূপুর নিয়ে আসবি। এটা আমি কি করলাম? দুজনে কষ্ট পেয়েছে, থাক, আমারই তাদের রাগ ভাঙাতে হবে। না, এখন টাকা নেব না। তোমার মেয়েকে বলো আমি এখন আমার টাকা নিয়ে এনে দিচ্ছি। বের পর যেন ওর বরকে বলে আমার টাকা ফেরত দেয়। আম্মু, আমার নূপুর লাগবে না। কেউ যদি ইচ্ছে করেও নিয়ে আসে, আমি পানিতে ফেলে দিব। আমি টাকা দিচ্ছি, নিবি না কেন? না, লাগবে না আমার নূপুর। আম্মা এত করে যখন তোমার মেয়ে বলছে, তাহলে আর কি দরকার? তুই চুপ কর। এই নুসরাত, খাওয়া ছেড়ে উঠলি কেন? আম্মু, আমার খাওয়া শেষ। আম্মু তোমারও কি খাওয়া শেষ? তুই গিল বসে বসে। আরে পাগলি বোন, রাগাতে চাইলাম একটু, আর অনেকটা রাগ করেছে সামান্য নূপুরের জন্য। আপনারা একটা বিষয় চিন্তা করেছেন? মা বাবার ভালোবাসাটা একটু মেয়েদের প্রতি বেশি থাকে। কেন জানেন? আসলে মেয়েদের জীবনটা আমরা যতটা সহজ মনে করি, তাদের জীবনটা তার থেকে বেশি কঠিন। হয়তো আমরা বুঝতে পারি না, কারণ তারা ছোটবেলা থেকেই বাবা মা ভাই বোন নামক একটি বট বৃক্ষের নিচে নিরাপদ আশ্রয় নিচে থাকে। সেখানে তৈরি করে হাজারো মায়ের বন্ধন। বটবৃক্ষের মতো শিকড়গুলো চলে যায় মাটির অনেক গভীরে। জীবনের অর্ধেক বয়সে তাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তটা হলো সেই মায়ের বন্ধন ছেড়ে আরেক জায়গায় গিয়ে নতুন করে জীবনটা সাজানো। এটা যে কত কষ্টের, সেটা একমাত্র মেয়েরাই জানে। তাই তো বাবা মায়েরা একটু তাদের প্রতি যত্নশীল বেশি হয়। ওদের আবদারটা যেভাবেই হোক পূরণ করার চেষ্টা করে। আবার মনে করার কোনো কারণ নেই যে বাবা মা ছেলেদের ভালোবাসে না। আসলে তার এমন একটা জিনিস যে তাদের কাছে সবার জন্য সমান ভালোবাসায় থাকে, তবে মেয়েদের জন্য একটু বেশি আদর থাকে। আচ্ছা, আপনারা আবার কিছু মনে করবেন না, কথা প্রসঙ্গে কথাগুলো চলে আসলো। সবটা গল্প বললেই হয়তো ভালোবাসার বন্ধন কত সকল প্রকার জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। সাবধানে যাবি, আর পৌঁছে আমাকে ফোন দিবি। আচ্ছা আম্মু, আমি তাহলে যাই, দোয়া করো। নুসরাত কোথায়? মনে হয় এখানে ঘুম থেকে উঠে নাই। তুই যা, আমি বলবো। নুসরাতকে সবসময় পাশে রাখবে। আমি গেলাম। আসসালামু আলাইকুম। ফি আমার নাই লাহ। কি ব্যাপার, ম্যাম এখন আসছে না কেন? ওই তো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম, গুড মর্নিং। সব রেডি তো? গাড়িতে ওঠেন। আমি পেছনে বসলাম, ম্যাম আমার সাথে বসলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ম্যাম, এত বড় জার্নি ট্রেনে গেলে কি হতো না? না, মাইক্রোতে কি সমস্যা? না মানে ড্রাইভার কি পারবে? ড্রাইভার আপনার মতো অকর্মা না। তাহলে ম্যাম আমাকে শুধু শুধু কষ্ট দিয়ে সিলেট নিয়ে যাওয়ার কি দরকার? চুপ করে বসে থাকেন। প্রায় অনেকক্ষণ হয়ে গেল গাড়িতে বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম ম্যাম তার মাথাটা আমার কাঁধের উপর রেখে ঘুমিয়ে আছে। এই প্রথম এরকম পরিস্থিতিতে পড়লাম। খুব নার্ভাস ফিল করতেছি। অনেকক্ষণ পরই তানহার ঘুম ভাঙলো, আর এই অবস্থায় দেখে কিছুটা লজ্জা পেল। এই ড্রাইভার, আর কতক্ষণ লাগবে? এই তো ম্যাম, মনে হয় আর 3 ঘন্টা লাগবে। আর ভালো লাগছে না। কিছুক্ষণ পর গাড়ি সিলেটে প্রবেশ করলো। প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এখান থেকে গন্তব্যে যেতে আরও 2 ঘন্টা লাগবে। পাহাড়ি রাস্তা, একদম নির্জন। এখানে বিপদে পড়লে কেউ সাহায্য করার মতো নেই। তানা কিছুটা ভয় পাচ্ছে। আমি আনমনে ভাবছিলাম
গাড়িও তার আপন গতিতে চলছে। হঠাৎই ড্রাইভার হার্ড ব্রেক ধরলো। কি হলো ড্রাইভার, এভাবে ব্রেক কষলেন কেন? ও মাই গড, ড্রাইভার নেই গাড়িতে। কি? এই কি করছেন? গাড়ি থেকে নামবেন না, হয়তো বড় ধরনের কোনো বিপদ। কিছুক্ষণ পরে 5-6 জন লোক আসলো, হাতে ধারালো অস্ত্র। তার নাম ভয়ে আমার বাঁ হাতটা চেপে ধরলো। গাড়ি থেকে বের হও। কেন ভাইয়া? কোনো কথা নেই, যা বলছি তাড়াতাড়ি কর। তার নাম ভয়ে নেমে পড়লো। আমি আর কি করব? আমি তো আর সিনেমার নায়ক না যে ডিসুম ডিসুম করে সবগুলোরে মেরে ফেলবো। আমিও নেমে যাই। সাথে যা কিছু আছে বের কর। ভাই সব কিছু দিয়ে দেবো? ওই সব বের কর। তা না আর আমি সব কিছু দিয়ে দিলাম। পরনের পোশাকগুলো ছাড়া আর কিছুই নেই। যা সোজা সামনের দিকে হাঁটতে থাক, আর পিছনের দিকে তাকাবি না। গাড়িটা দিয়ে দেন, অন্তত গন্তব্যে পৌঁছাই। এখন যাবি এখান থেকে, না মাথা থেকে গাঁটটা আলাদা করে দিব? না থাক, চলে যাই। তা না সে কখন থেকে চুপ করে আছে, মনে হয় কিছুই বোঝে না। দুজনে সামনের দিকে হাঁটতেছি, কোথায় যাব কেউ জানি না। এক অজানা উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পাহাড়ের উপর দিয়ে কতক্ষণ হাঁটা যায়? চারিদিকে অন্ধকার, তবে অন্ধকারটা বেশি না। 4-5 দিন হলো নতুন চাঁদ উঠেছে, কিছুটা জোনাকিও আছে। বেশি বুঝলে এমনই হয়। আমি কি জানতাম? জানতেন যে পাহাড়ি রাস্তায় বিপদ বেশি থাকে, তবুও নিয়ে এসেছেন। কই আপনার ড্রাইভার? ভয়ে তো পালিয়েছে। এখন এসব বাদ দাও, আমার খুব ক্লান্ত লাগছে, আমি আর হাঁটতে পারবো না। কষ্ট হলেও পাহাড়টা পার করতে হবে। দুজনে হেঁটে হেঁটে পাহাড়টা পার করলাম, দুজনেই ক্লান্ত। হঠাৎ তান্না সামনে একটা ছোট্ট কুটির দেখতে পেল। এই নিহান সাহেব, সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ওইটাতে গিয়ে আপাতত আশ্রয় নেই। ওইখানে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। আপনি বেশি বোঝেন। কম বুঝি দেখে তো আজ এই অবস্থা। এত কথা না বলে চলেন। এখন সাহস দেখাচ্ছে। ওই সময় বিড়াল হয়েছিল। আমরা যতই বাড়ির সামনে যাচ্ছি ততই চারপাশে লোকালয় দেখতে পাচ্ছি, তবে বাড়িগুলো কিছুটা দূরে। ম্যাম, লাস্টবারের মতো বলছি, কোনো কিছু হলে আমাকে বলতে পারবেন না। আমরা এখানে সকাল পর্যন্ত অপেক্ষা করি, তাহলে হয়তো কোনো গাড়ি পাবো। চুপ করে আমার সাথে চলুন। আমি পারবো না এখানে অপেক্ষা করতে। আপনার ইচ্ছে হলে আসেন, না হলে বসে থাকেন। একটু পর আমরা বাড়ির সামনে গেলাম। কয়েকটা বাতি জ্বলতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষের কোনো চিহ্ন নেই, হয়তো অন্য বাড়িতে গেছে। আমরা এটা মনে করে বাড়ির বারান্দায় বসলাম। ম্যাম কয়েকবার ডাক দিল যে কেউ আছে কিনা। ম্যাম কয়েকবার ডাক দিয়ে দেখি কেউ আছে কিনা। গুড আইডিয়া। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ? 3-4 বার ডাক দেওয়ার পরও কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না। ম্যাম, এখানে নিরাপদ নয়, আগে আশেপাশে আরও বাড়ি আছে, চলেন অন্য বাড়িতে গিয়ে দেখি। না, এখানেই ভালো। ম্যাম, কিছু মনে করবেন না, যদি কেউ এসে জিজ্ঞাসা করে আমরা সম্পর্কে কী হই তাহলে কি বলবেন? কেউ নাই, আসবে কি করে? আর যদিও কেউ আসে, ওইটা আমি দেখব। দেখেন কিন্তু কারো মায়ের যেন না খেতে হয়। হঠাৎ করে একজন লোক আসলো, বয়স 40 থেকে 45 এমন হবে, সাথে মনে হয় তার স্ত্রী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? আঙ্কেল, আমরা একটু বিপদে পড়ে এখানে এসেছি, আজ রাতটা থাকার জন্য একটু সাহায্য চাই। দেখো বাবা, তোমরা কে আমি জানি না, কিন্তু তোমাদেরকে দেখে বেশি সুবিধা মনে হচ্ছে না। কি বলেন আঙ্কেল এসব? ঠিকই বলেছি। এত রাতে 2টা ছেলে মেয়ে একসাথে, বিষয়টা ভাবার আছে। তোমরা বসো, আমি আসতেছি। তারপর লোকটা তার স্ত্রীর কাছে গিয়ে কী যেন বলল, তারপর লোকটা চলে গেল। কি বলেছিলাম আমি? হয়েছি না এখন, আল্লাহ জানে কি হবে। চুপ করেন, আমি দেখছি কি করা যায়। একটু পর লোকটা অনেকগুলো মানুষ নিয়ে আসলো, সবাই তাদের চারদিক ঘিরে ফেললো। গ্রামের মুরব্বী ও প্রধানরা চেয়ারে বসলো। মনে হচ্ছে আমি আর তানহা অনেক বড় অপরাধী। আমি তানহার দিকে বারবার আগে দৃষ্টিতে তাকাচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় আর এখানে কেন এসেছো? চাচা, আমাদের বাড়ি কুমিল্লা। সিলেটে আমাদের একটা কাজ ছিল। আজকে মাগরিবের পর আমাদের ডাকাতে ধরে এবং আমাদের গাড়ি সহ সাথে যা আছে সব কিছু নিয়ে নেয়। আমরা একটু আশ্রয়ের জন্য এখানে এসেছি। দেখো বাবা, তোমরা যেই হও আর যে কারণেই আসো না কেন, এত রাতে 2টা ছেলে মেয়ে একসাথে আমাদের গ্রামে, আবার নির্জন একটা বাড়িতে, এটা কোনোভাবে আমাদের গ্রামের লোক মেনে নেবে না। আমরা তো কোনো অন্যায় করিনি। সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাদের বিয়ে দিতে হবে। হোয়াট? এটাই ডিসিশন। তা না হলে অন্য সময় যে কেউ এরকম কাজ করতে দ্বিধা করবে না। না, এটা আমি মানি না। তোমাদের বিয়ে হলেই এখান থেকে যেতে পারবে, আর না হয় এখান থেকে যেতে পারবে না। আচ্ছা, আমাদের অপরাধ কি? কোনো অপরাধ নেই, এটাই শেষ কথা। আচ্ছা, আমাদের অভিভাবকদের সাথে কথা বলুন, একটু বলুন। না, কোনো কিছুই হবে না। আগে তোমাদের বিয়ে হবে,
তারপর বাকি কথা। আর হ্যাঁ, গ্রামের সবার উদ্দেশ্যে বলতেছি, এরা অন্য জেলার লোক দেখে কোনো শাস্তি দেয়নি, তবে আমাদের গ্রামের কেউ যদি এরকম করে বা করতে চায়, ধরা খেলে এর অনেক বড় শাস্তি হবে। তানহা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমারই দোষ। কিছুক্ষণ পর গ্রামের মসজিদ থেকে হুজুর নিয়ে আসা হলো। এখন সমস্যা হলো, আমি আরও কেমন জানি লাগছে, আবার তানহারও, দুজনেরই অমত। তবে এখান থেকে যেতে হলে আমাদের সামনে আর কোনো পথ নেই। কাজী সাহেব অনেকবার বলার পর তানহা কবুল বলল। আমি তো আগেই বলি হয়ে গেছি। তানহা কখন থেকে চুপ হয়ে বসে আছে, ভাবছে এখান থেকে বেরোতে পারলেই সব কিছু শেষ, কিন্তু তার হলো না। এই, তোমাদের অভিভাবকদের নাম্বার দাও। কিছু করারও নেই, সাথে মোবাইলে নিয়ে যে ফ্রেন্ডদের সাথে কথা বলে কিছু একটা করতে পারবো। ম্যামের আব্বু আম্মুর নাম্বার মুখস্থ ছিল, তাই বলে দিয়েছে। আর গ্রামের মুরব্বীরা তার অভিভাবকের কাছে ফোন দিয়ে বলেছে, আর আমার আম্মুর কাছে ফোন দিয়ে বলেছে যে আমাদের বিয়ে হয়েছে। তা না এবার মনে মনে আরও রাগ পুষতেছে। কী ভাবতে কী হলো, কোন জায়গায় এসে পড়লো। আসলে গ্রামে এমনটাই হয়, যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন। এদিকে আমার আম্মু তো অনেক খুশি, আর তানহার বড় ভাই আর ওর আব্বু আম্মু রাজি। ওরা এখন তানহাকে বোঝাচ্ছে, না, আমি এই বিয়ে মানি না। দেখ তানহা, কি করবি, এখন দুর্ঘটনাবশত হয়ে গেছে এটা। আর নিহান খুব ভালো ছেলে। চুপ করো, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যাও। আচ্ছা, আমি এখনই রওনা হচ্ছি, সকালে চলে আসব। তুই কারো কাছ থেকে ঠিকানাটা নিয়ে সেন্ড কর আমাকে। আচ্ছা। নিহান বাবা, যেটা শুনছিস এটা কি সত্যি? আমি বললে তো মিথ্যা বলতাম, লোকজন বলে দিছে যেটা শুনছো ওটাই। এতদিনে আমার ছেলের মতো একটা কাজ করেছিস। তুমি তো খুশি, আমি আছি আমার চিন্তায় ফোন রাখো। তা নাকি ওই বাড়ির থেকে অন্য মহিলার একটা শাড়ি পরিয়ে বাসের ঘরে, তুকু বাসর ঘরে নিয়ে গেল। আমি খুব চিন্তায় আছি কি করব। সারা জীবনের জন্য যে একটা প্যারা আমার ঘরে চাপিয়ে দিল, এটা কি কোনো কাজ করলো? তারপর কয়েকজন লোক এসে আমাকে একটা ঘরের কাছে নিয়ে গেল। যাও ভাই, তোমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে, এখন নিশ্চিন্তে যাও। ভাই চিন্তাটারও বাড়িয়ে দিলেন। আরে জান তো। যেতে তো হবে, তবে একটা কথা, আমার এত বড় ক্ষতি করলেন, আল্লাহ আপনাদের হেদায়েত করুক। যাই হোক, না গিয়ে কোনো উপায় নেই, যেতে তো হবেই। আল্লাহ আমারই সুস্থ রাখো। একটু সাহস নিয়ে বাসর ঘরে ঢুকতেছি। দোয়া করবেন সবাই। কখনো ভাবিনি জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে। আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি আম্মুর কথা মতো বিয়েতে রাজি হতাম, তাহলে যে কি হতো। তারপর আমি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলাম। তানহা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে তানার সামনে দাঁড়ালাম। যা হয়েছে আর ভেবে লাভ নেই, যা হবার তো হয়ে গেছে। এবার তানহা আস্তে আস্তে ঘোমটাটা খুলে কোমরে বাঁধলো। কি যেন বলে ওটাকে, ও মনে পড়েছে, গুছি। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়ে গেছে? হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে। দেখ, তুই ভালো করে জানিস এই বিয়েতে আমার মত নেই। এই বিয়ে আমি মানি না। যা হয়েছে সব ভুলে যা। কি বলে যাব? এটা কখনো সম্ভব না। বিয়ে তো বিয়েই। দেখ, মাথায় রাগ তুলবি না। ভুলে যেতে বলেছি, ব্যাস ভুলে যাবি। এই নিয়ে আর কথা বলবি না। আমি জীবনে বিয়ে একটাই করব, এটা ছোটবেলা থেকে আমার ইচ্ছে। একটা বিয়ে করব আর বউকে খুব আদর করব। যেভাবেই হোক, আপনি এখন আমার স্ত্রী। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বিশ্বাস করি। তুই থাক তোর বিশ্বাস নিয়ে, আমার কাছে এই কথা কোনোদিনও বলবি না। বিয়ে করলাম আপনাকে, তো কার কাছে বলবো? মেজাজ কিন্তু এখনো খারাপ হয়ে আছে। আর বাকিটা তুই খারাপ করিস না। সামনে প্যান প্যান না করে নিচে শুয়ে থাক। না, আমি এখানেই ঘুমাবো আমার বউয়ের সাথে। বেশি ভালো হবে না কিন্তু। খারাপ কি হবে? আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তানহা একটু একটু করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভয়ে তানহার মুখ দেওয়ার কথাই বেরোচ্ছে না। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তানহা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন তানহার একদম কাছে চলে যাই, তানহা চোখ বন্ধ করে ফেলে। আমি পাশ থেকে একটা বালিশের কাঁথা নিয়ে চলে যাই। একটু পর তানহার চোখ খুলে বড় নিঃশ্বাস নেয়। আর হ্যাঁ ম্যাম, আপনি আমার স্বামী হিসেবে মানেন আর না মানেন, আমি কিন্তু বউ হিসেবে মেনে নিয়েছি। আমি চাইলে জোর করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু করব না। আপনি যেদিন ইচ্ছে করে আমায় মেনে নেবেন, ওই দিন আমি আপনার হব। তবে শুনে রাখ, কোনোদিনও তোর এই আশা পূরণ হবে না। অপেক্ষা করতে সমস্যা কোথায়? বসে থাক তুই অপেক্ষায়। কিন্তু আমি সত্যি সত্যি একটা কথা বলে দিই, আমার আশার থেকে কোনো লাভ নেই। সমস্যা নাই, আমি থাকবো। থাক, আমি ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবি না। ওকে, গুড নাইট। আমি নিচে শুয়ে শুয়ে ভাবি, যাক ভালোই হলো, অভিনয়টা অনেক দারুণ করতে পারি। আম্মু আর বলতে পারবে না বিয়ের কথা। এতক্ষণ অভিনয় করার মানে হলো শিওর হয়ে নিলাম তানহা আমায় মেনে নেবে কিনা এটার জন্য। তবে কেন জানি মনে হচ্ছে তানহাকে বউ হিসেবে পেলে মন্দ হয় না। অভিনয় করে যাই করি,
তানহাকে স্ত্রী হিসেবে পেতে চাইব, আরও কাছে থেকে। তবে সমস্যা অনেক জায়গায়। এক, আমার ইচ্ছে নেই বইয়ের অধীনে থাকার। স্বাধীন লাইফটা কেন জানি ভালো লাগে, তবে ছেলে যেহেতু হয়েছি বিয়ে তো করতেই হবে। আর দ্বিতীয়, তানহা কখনো মেনে নেবে না আমাকে। মাঝে মাঝে পাগল মনটার কাহিনী কিছুই বুঝতে পারি না, চাই আবার চায় না। না, এত কনফিউশনে থাকলে চলবে না, আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। বিয়ে যেহেতু করে ফেলেছি, তানহাকে নিজের সারা জীবনের সঙ্গী হিসেবে করে রাখার চেষ্টা করব। তবে আমি না, তানহা একদিন আমার কাছে আসবে, এটা আমার পাঠক পাঠিকাদের কসম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তানহা ঘুমিয়ে আছে। রুমের দক্ষিণ দিকে একটা ছোট জানালা ছিল, আমি জানালাটা খুলে দিলাম। আর সাথে সাথে সকালের সূর্যের বেগুনি রশ্মি তানহার মুখে পড়ল। তাতে যেন তানহার মুখে সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে গেল। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি সেই মায়াবিনীর মুখের দিকে, চোখ যেন সরতেই চায় না। মনে হচ্ছে হাজার হাজার বছর যদি বেঁচে থাকতাম, হাজার হাজার বছর যদি তার সামনে, ওই মায়াবী মুখটার সামনে বসে দেখতে পারতাম, অনায়াসে বছরগুলো পার করে দিতে পারতাম। এতদিন তানহাকে অন্য চোখে দেখতাম, কিন্তু আজকে আরেকভাবে দেখছি। ইচ্ছে করছে তানহার কপাল একটা ভালোবাসার পরশ এঁকে দিতে। কি জানি আমার মনের ইচ্ছেটা পূরণ হবে কি না। বেশিক্ষণ সময়টা উপভোগ করতে পারলাম না। সূর্যের আলোতে তানহার ঘুমটা ভেঙে গেল, আর আমাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। পরে আবার মনে হলো রাতের ঘটনা। এই, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? স্ত্রীর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকা সুন্নত। লুচ্চা কোথাকার, একদম মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। তখন সারা জীবন তোমাকে এই প্রতিবন্ধীটাকে নিয়ে থাকতে হবে। প্রতিবন্ধীও করব না, একদম উপরে পাঠিয়ে দেব। তবুও ভালো, তোর প্যারাচ্ছে, এখন সামনে থেকে সর। তানহা বাইরে গেল। বাইরে কত সুন্দর দৃশ্য, ছোট্ট একটা পাহাড়ের উপরে বাড়িটা, আর চারদিকে কত পাহাড়, চারপাশটা কত সুন্দর। সকালে সূর্যের আলোতে চারপাশটা আরও সুন্দর হয়ে গেল। তানহার মনটা একটু ভালো হয়ে গেল। কখনো এত কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য অনুভব করা হয়নি তানহার। সত্যি পাহাড়ের সৌন্দর্য অনেক। সকালবেলা পাহাড়ের দৃশ্য যে কারো কাছে মন ভালো করে দিতে পারে। প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি হলো পাহাড়। আল্লাহ যেন তার নিজাতে সৌন্দর্যের মাধুর্য ঢেলে দিয়েছে পাহাড়ের ওপর। মন খারাপ থাকলে পাহাড়ি অঞ্চল দিয়ে ঘুরে আসতে পারেন। 9টার দিকে আরিয়ান ও তার বাবা আর সাথে আমার আম্মু এসেছে। তানহা তার আব্বুকে দেখে গিয়ে জোরে ধরে কান্না করতে লাগলো। আমি তো চুপচাপ বসে আছি। কি নিহান সাহেব, মন খারাপ? না, ভালোই। ভয় পাচ্ছ বেশি? না স্যার। এখন থেকে ভাইয়া বলবা, স্যার না। আচ্ছা, দেখা যাক। দেখো নিহান, যা হবার তা হয়ে গেছে, মেনে নাও, মন খারাপ করো না। কপালের লেখা ছিল হয়তো এটা। আমি তো মেনে নিয়েছি, আপনার বোন মানে না। মনে মনে বললাম, কি আর করবো স্যার, মেনে তো নিতেই হবে। তবে মনে হয় ম্যাম মানবে না। ওটার চিন্তা তোমার করতে হবে না, আমরা আসি তো। ঠিক আছে। আচ্ছা বসো, আমি তানহার সাথে কথা বলে আসতেছি। ওকে। আরিয়ান যাওয়ার পর আমার মনে মনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে, কিন্তু দিলাম না, কারণ আমি একটা ভদ্র ছেলে। চল বাবা, বৌমাকে নিয়ে বাসায় চল। এত আনন্দ তোমার মনে? অনেক। তোমার বৌমা যাবে না আমাদের বাড়িতে, এত খুশি হয়ে লাভ নেই। পাগল ছেলে, তানহাকে তো কখন রাজি করে ফেলেছি। সত্যি? চল। চলো। তারপর সবাই সেখান থেকে বিদায় নিয়ে কুমিল্লা ব্যাক করলাম। মিটিংগুলো আরিয়ান ক্যান্সেল করে দেয়। প্রায় অনেকক্ষণ জার্নি করে রাত 9টার দিকে কুমিল্লায় যাই। আমি মনে মনে খুশি, তবে সিঙ্গেল লাইফটা হারিয়ে একটু অখুশিও বটে। বিআই সাহেব, বৌমাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। এখন না, পরশু নিয়ে যাবে। আমার একমাত্র মেয়ে বলে কথা, সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে তারপর আমার মেয়েকে বিদায় দিব। না আব্বু, কাউকে জানানোর দরকার নেই, আমি আজকেই তাদের সাথে যাব। তবে হ্যাঁ, একটা শর্ত, বাইরে কেউ যেন না জানে, তাহলে কিন্তু আমি কি করব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা চাইবি ঠিক তেমনটাই হবে। তারপর আরিয়ান ও তানহার আব্বু চলে যায়। তানহা একটু কান্না করছিল, পরে নিজেকে সামলে নিয়ে আমাদের বাসায় চলে আসে। তানহা শুয়ে শুয়ে কি যেন ভাবছে। রাত 10টার দিকে আমি নিজের রুমে ঢুকি। রুমটাকে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। নুসরাত আগে থেকে রুমটাকে সাজিয়ে রেখেছে। আমি মনে মনে নুসরাতকে ধন্যবাদ দিলাম। রুমে ঢুকেই আমি দেখলাম তানহা একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে। তার মানে তুমি আমায় মেনে নিয়েছো? আমি জানতাম তুমি আমাকে মেনে নেবে। আমার মতো একটা ছেলেকে কে মেনে নেবে না বলো? মেনে নিচ্ছি। এখন বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে থাক, বিছানায় ওঠার চেষ্টা ভুলেও করবি না। এটা আমার বিছানা। তো কি হয়েছে? আমি ঘুমাবো এখানে। বিছানায় আসবি, আর এই ছুরিটা দেখছিস, একদম শেষ করে দিব। ও মাই গড, এটা আমি কি বিয়ে করলাম? থুকু, করি নাই, করিয়েছে। খুব সাংঘাতিক মেয়ে। না আপু, আমি মজা করছি।
এমনি বলছি। যা গিয়ে চুপচাপ শুয়ে থাক। কি আর করার, বইয়ের রাতে শহীদ হওয়ার চাইতে সোফায় ঘুমানো অনেক ভালো। আর শোন, এই ব্যাপারটা শুধু আমাদের ভেতরে, বাইরের কেউ যদি জানে তোর খবর আছে। আচ্ছা ম্যাম, শুধু অফিসের ভিতরে সবাইকে জানালে তো কোনো অসুবিধা নেই। অফিস কেন, 2 ফ্যামিলি মেম্বার ছাড়া যদি অন্য কেউ জানে তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে একটা কথার উত্তর দিতে হবে। তোর আবার কি কথা? আচ্ছা, বাইরে কেউ জানতে পারবে না কেন? কারণটা কি জানতে পারি? এই তো পয়েন্টে এসেছিস। এই বিয়ে আমি মানি না। আমি তোর সাথে বেশি দিন থাকবো না, অন্য কোথাও আমি বিয়ে করব। আমাকে কি পছন্দ হয়নি? জানি না। আর শোন, আমার সাথে বেশি স্বামীগিরি দেখাবি না, তাহলে কিন্তু ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তবে আশা করব যতদিন এই বাড়িতে থাকবে আম্মু আর ছোটো বোনটা যেন বুঝতে না পারে। এটা তো চিন্তা করতে হবে না, তুই ঘুমা। ওটাও আপনার চিন্তা করতে হবে না। তারপর আমি ছাদে চলে যাই আর মনে ভাবতে থাকি ছোটোবেলার কথা। সেই পিচ্ছে ভালোবাসাটা যদি আজ থাকতো তাহলে হয়তো এমন দিনটা আর দেখতে হতো না আমার। সত্যি তুই বলেছিলি তোর মতো কেউ আমাকে ভালোবাসবে না, আসলে সত্যি আজ প্রমাণ পেলাম। ছোটো মুখে সেদিন বলেছিলি, বিশ্বাসও করেছিলাম, আর সেটাই হলো। আর তোকে কি বলবো, তুই তার এক ধোঁকাবাজ। ক্ষণিকের জন্য এসেছিলি, আবার চলেও গেলি। এতটা বছর বুকটা শূন্য করে রেখেছিলাম তুই আসবি বলে, রাখতেও চেয়েছিলাম। আর কি থেকে কি হলো, তবে একটা জিনিস খুব ভালো করে শিখেছি, তোর মতো আর কেউ আসবে না আমার জীবনে, যতই আনতে চাই। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাগুলো ভাবছিলাম। অতীত ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি এসে গেছে নিজেও জানি না। তারপর অনেক রাতে রুমে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকাল উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম দুজনেই। আম্মু কোনোভাবে যেতে দিতে রাজি না, এক প্রকার জোর করে দুজনে চলে আসলাম। কয়েকটা মিথ্যা বলতে হয়েছে। আমি নিজের কেবিনে বসে কাজ করছি, অনেকগুলো কাজ জমে আছে। সারাদিনের কাজ শেষে দুজনে বাড়ি ফিরি। আমার আম্মু তো সকাল থেকে রাগান্বিত। যাই হোক, নতুন পুত্রবধূ যেহেতু কিছু বললেন না। এইভাবে 1 মাস কেটে গেল। আমি তানহার পিছনে লেগেছিলাম এই 1টি মাস, কিন্তু কোনো লাভ হয়নি। তানহা কোনো পাত্তাই দেয়নি। একদিন আমি একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম, রাত 8টা বাজে এমন হবে হয়তো। ঠিক এমন সময় আমার পাশের টেবিলেই কলেজ লাইফের বন্ধুটাকে দেখতে পেলাম, সাথে একটা মেয়েও। মেয়ে দেখে আমি আর যাইনি, বসে বসে আর চোখে ওদের কাণ্ড কারখানা দেখছি। কিন্তু রেদওয়ানি আমাকে দেখে ফেলে ডাক দেয়। আমি নাস্তা শেষ করে ওদের টেবিলে গিয়ে বসি। কিরে দোস্ত, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। আমি রেদওয়ান কিশারে জিজ্ঞাসা করলাম পাশের জনকে। ও, এটা আমার জিএফ ফারিয়া। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনি? ভালো। কোথায় ছিল এতদিন দোস্ত? এই তো লন্ডন থেকে 5 দিন হলো দেশে ফিরলাম। এসে গার্লফ্রেন্ড জোগাড় করে ফেললি? আরে না, আমাদের ফেসবুক পরিচয় অনেক দিনের, ওইখানে থেকেই। আচ্ছা দোস্ত, তোর অবস্থা কি, বিয়ে শাদী করেছিস? করেছিলাম একটা, জীবনটা তামা করে ফেলছে। কিভাবে কি হলো? তারপর আমি রেদওয়ানকে সব খুলে বললাম। তোর এমনটাই হওয়া উচিত। হাসবি না একদম। আচ্ছা ভাইয়া, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে হয়তো কিছু একটা হলেও হতে পারে। এখনো বসে আছো? তাড়াতাড়ি বলো। মাশাআল্লাহ রেদওয়ান, তোর মধ্যে একটা গাদার কপাল এরকম একটা বুদ্ধিমতী গার্লফ্রেন্ড জুটছে, খুব লাকি রে তুই। কি বললি শালা? তুই জীবনেও ডিভোর্স পাবি না, বলে দিলাম। তানহা তোকে এভাবেই ঝুলিয়ে রাখবি সারা জীবন। পরে যখন বৃদ্ধ হবি তখন তানহা তোকে মেনে নিবে। থাক, তোর গার্লফ্রেন্ডের সামনে আর কিছু বললাম না। কি বলবি বল। ওই সেকেন্ড ইয়ারের ওইটা বড়। থাম দোষ, আমি তো তোর সাথে এতক্ষণ মজা করছি। ভাইয়া সত্যি কথাটা বলেন। আরে কিছু না। এই তুমি থামো, ভাইয়া বলেন। আরে রেদওয়ান কলেজে থাকতে বড় বড় সব কাজ করত। কলেজে যত অনুষ্ঠান, যত কাজ সব রেদওয়ান করত। আল্লাহ বাঁচাইছো। সেকেন্ড ইয়ারে কি বলেন? আরে সেকেন্ড ইয়ারে থাকতে। সত্যি তো? সত্যি। আচ্ছা ফারিয়া, আজকে আমি যাই, অনেক রাত হয়ে গেছে। কাল থেকে মিশন শুরু করব। ওকে ভাইয়া। তারপর আমি সব বিল পে করে চলে আসলাম। বাড়িতে আসতে আসতে একটু লেট হয়ে গেল। এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি নিজের রুমে যাই। টি টেবিলের ওপর খাবার রাখা আছে, আর তানহা ল্যাপটপে কাজ করছে। আমি ফারিয়ার মোবাইলে ফোন দিয়ে কথা বলতে বলতে রুমে আসলাম। আজকে রাখি, কাল রাতে দেখা হবে। আমি এখন রুমে এসেছি, ফ্রেশ হয়ে খাবার খাবো। তুমি কোন রেস্টুরেন্টে দেখা করবে সময়টা ও ঠিকানাটা SMS করে পাঠিয়ে দিও। আরে আজ না, কাল যখন সরাসরি দেখা হবে তখনই দেব। বাই। তারপর আমি তানহার দিকে একটু আর চোখে তাকালাম, মনে হয় একটু কাজ হয়েছে। আমি দেরি না করে ওয়াশরুমে যাই। একটু পর ফারিয়া SMS দেয়। তানহা ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে মোবাইলটা হাতে নেয়।
ঠিকানাও জেনে যায় আর সময়টাও। ঠিক তখন আমি ওয়াশরুম থেকে বের হই। কি হলো ম্যাম? কারো অনুমতি ছাড়া অন্যের মোবাইল ধরা যে অনেক বড় অপরাধ। তা না অপ্রস্তুত হয়ে বলল, আমার মোবাইলে এমবি নাই, তাই হটস্পট দিয়ে ব্যবহার করছিলাম। মোবাইলে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। ও, কাজ শেষ হয়েছে? না, করতেছি। আমার মোবাইলের ডাটা তো সেই সকালেই শেষ হয়েছে। এই জন্যই তো বলি আসতেছে না কেন। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে শুয়ে পড়। তা না গিয়ে বেশি কথা না বলে শুয়ে পড়ল। আমি মনে মনে হাসতে লাগলাম। এক ডোসে কাজ হয়ে গেছে, বাকিটা তো এখনও দেখায়নি। পরের দিন সারাদিন দুজনেই কাজ করলাম। বিকেলে যখন অফিস ছুটি হলো তখন আমি তানার সাথে দেখা করলাম। তানা রেডি হচ্ছে অফিস থেকে বের হওয়ার জন্য। ম্যাম আসতে পারি? কি হয়েছে আবার? ম্যাম এখন কি বাড়ি চলে যাবেন? কেন? না এমনি। আপনি যান, আজকে আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। আমি জানি না কেন লেট হবে। দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। তোর দেরি হলে তাতে আমার কি? যা মনে চাই তাই কর। আচ্ছা চিন্তা করবেন না, আমি রাত 1টার দিকে চলে আসবো। যা। তারপর আমি অফিস থেকে বেরিয়ে যাই। ফারিয়া SMS দিয়ে বলেছিল সন্ধ্যা 7টায় থাকবে। ঠিক ওই টাইম মতো তানহা রেস্টুরেন্টের কাছে গিয়ে হাজির। রেস্টুরেন্টের একটু বাইরে আড়ালে দাঁড়িয়ে দেখছে যে আমি কোথায়। এদিক ওদিক দেখছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ পেছন থেকে আমি বললাম, কি ম্যাম, কাকে খুঁজতেছেন? পেছন দিকে তাকিয়ে চমকে ওঠে তানহা। কই কিছু না তো। উকি ঝুঁকি মেরে কাকে খুঁজতেছেন? ও, আমার একজন বান্ধবী আসার কথা ছিল। আসেনি? মনে হয় আসবে না। আচ্ছা বাড়ি যাবেন এখন? চলেন। তারপরে একটা রিক্সায় উঠলো। আমি একদিকে চেপে রয়েছি, তানহা আরেক দিকে চেপে রয়েছে। এই প্রথম তানহা আর আমি একসাথে রিক্সায় উঠলাম। হালকা বাতাসে তানহার খোলা চুলগুলো উঠছে, একটু পর আমার মুখের উপর এসে পড়ছে। তানহার চুলের ঘ্রাণে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। ইচ্ছে করছে তানহার খোলা চুলগুলোতে নাক ডুবিয়ে দিয়ে ওর চুলের গন্ধ নিতে। তানহা একটু পরপর চুল ঠিক করছে। একটু দূরে যেতেই তানহা রিক্সা দাঁড় করাতে বলল, এই মামা থামেন, এখানে রাখেন। ম্যাম এখানে থামলেন কেন? চুপ করে আমার সাথে চল। রিক্সা থেকে নেমে আমি এক সাইডে দাঁড়িয়ে আছি, তানহাও দাঁড়িয়ে আছে ভাড়া না দিয়েই। এই নিহান, ভাড়া দাও। এই আপনি আমার অফিসের বস আর আমি আপনার পিএ। এটা অফিস নাকি? আর মারিয়াকে নিয়ে যখন লাঞ্চ করতে বসো তখন তো ঠিকই বিল দিতে পারো। আরে বুঝেন না কেন, মারিয়ার মতো কোনো মেয়েই হয় না। ওরা দেখলে কেন জানি রেস্টুরেন্টের বিল দিতে মন চায়। আমাকে দেখলে মন চায় না? মন চায় না, তবে অফিসের বস থাকতে আমি ভাড়া দিলে মান সম্মান থাকবে কিছু? রাগ করে না, দিতেছি। তারপর আমি ভাড়া দিলাম। তা না একটা শপিং মলের সামনে রিক্সা থামিয়েছিল। এই আমার সাথে চল। না ম্যাম, আমার কাছে টাকা নেই, আমি যাব না। ওই আসতে বলছি ব্যাস, বেশি কথা আমি পছন্দ করি না। মরে যাব আমি। তারপর তানহা একটা দোকানে ঢুকলো, সাথে আমিও। আমি জানি আজকে আমার পকেট খালি হবে, তাই ভয়ে ভয়ে আছি। টেনশন মুক্ত করার জন্য মাঝে মাঝে লম্বা লম্বা শ্বাস নিচ্ছি। এই নিহান, সুন্দর দেখে একটা শাড়ি পছন্দ কর। ম্যাম আপনার শাড়ি আপনি পছন্দ করেন, আমি এসব ব্যাপারে বুঝি না কিছু। পছন্দ করতে বলছি পছন্দ কর, বেশি কথা বলতে বলছি। আচ্ছা আপনিও খোঁজেন, আমিও দেখছি। দুজন দুদিকে ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ আমার একটা শাড়ি খুব পছন্দ হলো, নীল একটা শাড়ি, অসম্ভব সুন্দর। আমি মনে মনে চিন্তা করি শাড়িটার সাথে তানহাকে খুব মানাবে। যাই হোক, বিল দিতে হবে তো আমাকেই। রেটটা দেখি কী অবস্থা। আমি শাড়িটার গিয়ে ছোট্ট একটা কাগজে রেটটা লেখা দেখলাম, আর আমার চোখটা কপাল উঠে গেল। 15,000 টাকা। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। চাইছিলাম সাধ্য মতো হলে তাকে শাড়িটা গিফট করব। 2 মিনিট শাড়িটার দিকে তাকিয়ে মনটা খারাপ করে মাথা নিচু করে অন্য শাড়ি দেখতে লাগলাম। বিষয়টা চোখ এড়ালো না তানহার। তানহা শাড়িটার কাছে গেল। অসম্ভব সুন্দর শাড়িটা, নিহানের পছন্দ আছে বলতে হবে। আচ্ছা ও শাড়িটা নিল না কেন? তারপর তানহা শাড়িটার রেট দেখলো। এতক্ষণে সে বুঝতে পারলো যে আমার ইচ্ছে আছে কিন্তু কোনো উপায় নেই। তারপর তানহা শাড়িটা নিল, আলাদাভাবে প্যাক করলো। তানহা আরও কিছু কিনলো, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। এদিক ওদিক আমাকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা দোকানে দেখলো আমি কি যেন কিনছি। তানহা একটু কাছে আসলো, একটু আড়ালে দাঁড়িয়ে দেখছি যে আমি কি করছি। আমি 2 জোড়া নূপুর কিনলাম, একজোড়া আমার লক্ষ্মী বোনটার জন্য, আরেক জোড়া তানহার জন্য। যদি কোনোদিন সুযোগ পাই সেদিন তানহার মুক্ত জোড়া পায়ে পরিয়ে দেব। নূপুরগুলো কিনেই আমি একটু অখুশি। জানি না তানহা কি কোনোদিনও এই সুযোগটুকু দেবে। এই চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল। এই যে মিস্টার, কি করছেন এখানে? আমি সাথে সাথে নূপুরগুলো পকেটে লুকিয়ে ফেললাম। কই কিছু না, এমনি দেখছিলাম মার্কেটটা কত সুন্দর, তাই না? না, একদম না। মার্কেটটাও সুন্দর, আশেপাশে সবাই সুন্দর। মানে? কিছু না। লুচ্চা কোথাকার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দেখা হচ্ছে?
দেখলাম, তাতে আপনার কি? তাই তো, আমার কি। চলো বাসায় যাব। বিল কে দেবে? ওই কিপটা, ওইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। একটু প্রমোশনটা বাড়িয়ে দিলে তো আর কিপটা হইতাম না। যেই না কাজের ধরন আবার চাই প্রমোশন। বাহ, কে কবিতা কহিয়ে। ওই কবিতা ছাড়ো, আমার হাতের জিনিসপত্র ধরো। স্বভাব কবি। এখন শপিং মল থেকে তাড়াতাড়ি বের হও। দুজন আরেকটা রিক্সা চড়ে বাসায় চলে আসি। রাতে সোফায় শুয়ে শুয়ে ভাবছি, কি একটা চিন্তায় আছি। শালা এদিকেও যায় না, ওদিকেও যায় না, ছাড়েও না, ধরেও না। আবার আমি কারোর সাথে কথা বললে ওটাতেও গা জ্বলে। কি করবো এখন? না, এমনি আর পারা যাচ্ছে না। প্ল্যান বি কাজে লাগাতে হবে। কালকেই শুরু করব। সকালবেলা সবাই একসাথে বসলাম খাবার খেতে। নিহান, বৌমাকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আয়। কেন? বিয়ের পর 1 মাস হলো, একদিনও তো গেলি না। শোনো, তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমার তো অনেক কাজ। তোর কাজ তো আজীবন থাকবে ভাইয়া। আম্মু, আমারও এখন হাতে অনেক কাজ, ফ্রি হলে আমি বলবো। এই তো লক্ষ্মী মেয়ে, কত সুন্দর করে কথা বলে, আর তোর মুখে একটু মধু নাই। দোষটা কার শুনি? জন্মের পর যদি তোমরা মধু দিতা তাহলে তো আর এমন হতাম না। কিপটেমি করে তো দাওনি। দিয়েছিলাম, কাজ হয় নাই। মনে হয় কেউ তার আগে তোর মুখে চিরতার পানি দিছে। সবাই একসাথে হেসে উঠল। আম্মু আমাকে খাওয়াইছিল মধু। তোরে আমি নিজের হাতে কল্লা শরবত খেয়েছি। মায়ের খাবি কিন্তু ভাইয়া। আম্মুকে জিজ্ঞাসা করে দেখ। আমার বৌমাকে ওর মা ঠিকই খাইয়েছিল। দেখ কি নম্র, ভদ্র, সুন্দর করে কথা বলে। হ্যাঁ আম্মু, তোমার বৌমাকে আমার শাশুড়ি জন্মের পর মৌমাছির বাসায় রেখে আসছিল, তাই একটু বেশি ভদ্র। এই ফালতু কথা বাদ দে, সবাই চুপ করে খা। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে চলে গেল। তানহার আমি অফিসে গেলাম, আর নুসরাত কলেজে। আর আমার আম্মু বাড়ির একটু টুকটাক কাজ করছে। আজকে থেকে আমার প্ল্যান বি এর কাজ শুরু, আর এটাই শেষ চিকিৎসা। এভাবে না হলে তানহার আশায় ছেড়ে দিতে হবে। বিদায় জানাতে হবে তানহা নামের কেউ যে আমার জীবনে এসেছিল। ফেল হলে চলে যাব নিজে থেকে, তানহা জীবন থেকে। আমি জানি এভাবে কাউকে আটকে রাখা সম্ভব না, তবে কয়েকদিনে যে সত্যি তানহাকে অনেক ভালোবেসে ফেলেছি। মানুষের জীবনে 2 বার প্রেম জাগতেই পারে, এটা অন্যায়ের কিছু না। ছোটবেলায় সে পাগলেটে যদি পারে আমাকে ছাড়া অন্যের হয়ে থাকতে, তাহলে আমি পারবো না কেন আরেকজনকে ভালোবেসে সুখী হবো স্বপ্ন দেখতে? তবে আমার জীবনে স্বপ্ন দেখাটাও যে বোকামি। যাকে নিয়ে স্বপ্ন দেখবো সেই হয় চলে যায়, আর না হয় কাছে থেকেও দূরে রয়। এ কেমন নিয়তি আমার? আমার জীবনে কি ভালোবাসা পাওয়ার অধিকারটুকু নেই? দেখ, এসব কি চিন্তা করছি। আজকে দেখবো তানা আমায় কতটা ভালোবাসে। তানা কি আমায় হাজবেন্ড হিসেবে দেখে নাকি তার বিয়ে? যদি না হয়, পরশু দিনের সকালে ফ্লাইট ধরে সোজা লন্ডন যাব। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, এই সব কিছুর ফাঁকে সবাইকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তানহা আমায় মেনে নেবে না, আর তানহাকে এত কাছ থেকে পেয়েও যখন পাচ্ছি না, আমি চাই না আর আমার সামন থেকে ও না পার ভালোবাসা নিয়ে থাকতে। তাই তো এই ব্যবস্থা। জানি না আম্মু ব্যাপারটা কিভাবে নেবে, তবে কিছু একটা বলে ব্যাপারটা সলভ করতেই হবে। দুপুরে লাঞ্চের টাইমে বাড়ি আসবে, তখন তানহাকে পরীক্ষা করব। এখন তো 9টা বাজে। অফিসে বসে বসে কাজ করছি আর আনমনে কথাগুলো ভাবছি। হঠাৎই অনন্ত গ্রুপের চেয়ারম্যান রাব্বি আসলো আমাদের অফিসে। 3 দিন আগে আমাদের সাথে একটা বড় ডিল হয়েছে। এটা কন্টিনিউ করতে পারলে তানাদের কোম্পানি অনেক লাভবান হবে। রাব্বি একা এসেছে, আর এসে তানহার কেবিনে আমার ব্যাপারটা কেমন যেন লাগছে। কেমন একটা অস্থিরতা আমার মাঝে চলে আসছে, কারণ আমি জানি রাব্বি খুব একটা ভালো না। মিটিংয়ের দিন রাব্বি কেমন করে যেন তানহার দিকে বারবার তাকাচ্ছিল। অবাক করার বিষয় 1 ঘন্টা হয়ে গেল, রাব্বি এখনও তানহার রুম থেকে বেরোচ্ছে না। আমি আর পারছি না, স্থির না থাকতে পেরে আমি উঠে আস্তে আস্তে তানহার কেবিনের সামনে গেলাম। আর একটু উকি দিয়ে দেখতেই আমার জীবনের সবচেয়ে বড় শখটাই আমি খেলাম। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জমে যাচ্ছে তানহার প্রতি ঘৃণার পাহাড়। ছি, এতটাই নোংরা তানহা। আর কোনো পরীক্ষার দরকার নেই, তানহাকে চেনা আমার শেষ। চোখ বেয়ে পানি পড়ছে, আর সমস্ত পৃথিবী যেন এক হয়ে আসছে আমার সামনে। আমি তানহার কেবিনে আসতে দেখলাম রাব্বি তার 2 হাত দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরেছে, আর তানহা চেয়ে আছে রাব্বির দিকে। হঠাৎ আমাকে দেখে ফেলে তানহা। আমি দৌড়ে বেরিয়ে যাই অফিস থেকে। আর যে নিতে পারছি না, কাকে ভালোবাসলাম। সত্যি আমার ভালোবাসার মাঝে ভুল ছিল। ভুল মানুষকে ভালোবেসে সুখের সংসারটা সাজাতে চেয়েছি। কাউকে ভালোবাসে আমার জীবনে ভুল। এমনি থাকতাম সারা জীবন, সেটাই ভালো ছিল। এই দৃশ্যটা কেন দেখতে হলো আমাকে? চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর হাঁটছে অজানা গন্তব্যে। সব দোষী আমার। তানহা বলেছিল আমাকে সে মানে না, বলেছিল অন্য কারো আশ্রয়ে থাকবে সে।
তবে আমি কেন বোকার মতো তাকিয়ে ছিলাম আমার জীবনে? তানহার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাই সারা জীবনের জন্য চলে যাব তানহাকে ছেড়ে। সারাদিন এদিক ওদিক পাগলের মতো ঘুরলাম, রাতে নেশা করে বাড়ি ফিরলাম। কোনোদিন আমি নেশা ধারে কাছেও যাইনি, তবে আজ কেন জানি নেশাটাই আপন মনে হলো। রাত 11টা বেজে গেছে। আমার আম্মুকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে বলে দিয়েছি আমার রাতে ফিরতে দেরি হবে, তাই আম্মু ঘুমিয়ে পড়ে। আমার এখন নেশাযুক্ত মস্তিষ্ক নিজের জায়গায় নিজে নেই। এখনও তানহা জেগে রয়েছে, হয়তো আমাকে কিছু বলার অপেক্ষায়, হয়তো অফিসের কাজ বাকি আছে ওইগুলো শেষ করার জন্য। তবে এত কিছু চিন্তা আমার নেই। আমি রুমে ঢুকেই এদিক ওদিক ঢলতে লাগলাম। নেশাটা যে একটু বেশি করে ফেলেছি। তানহা আমাকে দেখে কিছু বলতেই আমার কাছে ছুটে আসে, কিন্তু আমি তানহার দিকে হাঁটি অন্য মতলবে। তানহা বুঝতে পেরে পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো কথাই আমার মুখে নেই। তানহা পিছিয়ে যেতে যেতে একসময় খাটের উপর পড়ে যায়, আর হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ি আমি। তানহার আর্তনাদ শোনে না কেউই, সেজন্য এক নীরব চাপা কান্না। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি খাটের এক পাশে তানহা কান্না করছে। একটা কম্বল তার শরীরে পেঁচিয়ে, আর চুলগুলো এলোমেলো হয়ে আছে, আর এক সাইডে পড়ে আছে তানহা রাতে পরা ড্রেসগুলো। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আমি কি করলাম, কি করে পারলাম এটা করতে, কি করে ক্ষমা চেয়ে বই তানহার কাছে, কিভাবে মুখ দেখাবো। শিট। তারপর আমি তানহার কাছে গেলাম। আমাকে ক্ষমা করে দিন ম্যাম। কিসের ক্ষমা? ছোট লোকের বাচ্চা, পারবি আমার সব ফিরিয়ে দিতে? তোকে খুব বিশ্বাস করতাম, আর তুই আমার সেই বিশ্বাসের সুযোগটা নিলি। আর কি চাই তোর, বল, টেল মি। ভদ্রতার আড়ালে তোর মাঝে একটা হিংস্র পশু লুকিয়েছিল, সেটা জানা ছিল না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আল্লাহ যেন তোর পাপি মুখটা নেক্সট টাইম দেখার আগে আমার মৃত্যু দেয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলল, আর অযোধ্যায় কান্না করতে থাকলো। দুজনের মাঝে থেকে তৃতীয় একজনও আমাদের কথা শুনে নেয়, সেটা হলো আমার আম্মু। আমি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছি। কি থেকে কি হয়ে গেল আমার মাথায় কিছুই আসছে না। রাতের ঘটনা চিন্তা করে আমার নিজের কাছে লজ্জা লাগছে। ইচ্ছে করছে মাটির ভিতরে লুকিয়ে পড়তে, যাতে আমার পাপিষ্ঠ চেহারা কেউ না দেখে। হঠাৎ লক্ষ্য করলাম আমার আম্মুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার আম্মুর দিকে গিয়ে কিছু বলতে যাব, এমন সময় আম্মু, বিশ্বাস করো, তোকে কোনো দিন এই শিক্ষা দেইনি, ভালোবাসা জোর করে হয় না। আর তুই, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো পাপিষ্ট আমার ছেলে, আর তোর পাপিষ্ট হাতের ইনকামের টাকা আমরা খেয়েছি। আল্লাহ যেন তোর হাতের আর একটি টাকা খাওয়ানোর আগে আমার মৃত্যু দেয়। মা। চুপ কর, আর কোনো দিন আমাকে তোর এই পাপি মুখে মা বলে ডাকবি না। সত্যি আমি খুব পাপী, এই মুখ তোমাদের দেখাবো না, আর কোনোদিনও না। দেরি না করে বেরিয়ে যা, আর না হয় আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। না মা, কাউকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তারপর আমি আমার প্রয়োজনে সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম অজানার উদ্দেশ্যে। আর কোনোদিন ফেরা হবে না এই পরিচিত শহরে। যাওয়ার আগে তানহাকে শেষবারের মতো দেখে যাচ্ছি। আমার আম্মু তানহাকে সান্ত্বনা দিচ্ছে, আর তানহা অযোধ্যায় কেঁদেই চলেছে। আমি লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে চলে যাই সেখান থেকে। বাড়ি যাওয়ার আগে পেছন থেকে ডাক আসে, ভাইয়া কোথায় যাচ্ছিস? সরি রে বোন, চলে যাচ্ছি তোদের ছেড়ে একেবারে। তোর এই পাপি ভাইটাকে পারলে ক্ষমা করে দিস। কত ঝগড়া করেছি তোর সাথে, কত কিছু বলেছি, মনে কষ্ট রাখিস না। অন্তত তোর কাছে তো ক্ষমা পাবো আশা করি, ক্ষমা করে দিস। কি বলছিস ভাইয়া, আবোল তাবোল? আবোল তাবোল না রে, সত্যি। দাঁড়া, আম্মুকে ডেকে নিয়ে আসছি। তার আর কোনো দরকার নেই, আম্মু আমার মুখ দেখতে চায় না। ভাইয়া তুই সত্যি বলছিস? সত্যি। চলি রে। এবার নুসরাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কেন ভাইয়া তুই চলে যাচ্ছিস? আমাকে বল, আমি সব ঠিক করে দিব, তবুও তুই যাবি না। আমি চলে যাওয়ার পর জেনে নিস। এখন জানলে তুই আমাকে সবার মতো ভাববি। ক্ষমা করে দিস। বেঁচে থাকতে মনে হয় আর কোনোদিন দেখা হবে না। অনেক কিছুই বলেছি, মাফ করে দিস। প্লিজ ভাইয়া, আমার একটা কথা শোন। না রে, আজ কারো কথা শোনার ইচ্ছে নেই। পাপ করেছি, পাপের শাস্তি পেতে যাচ্ছি। আর হ্যাঁ, এই নে, তুই বলেছিলি না একজোড়া নুপুরের কথা, এই নে। বেশি দাম দিয়ে কিনে দেওয়ার সাধ্য আল্লাহ তোর ভাইকে দেয়নি। পাপি ভাইটার কথা মনে পড়লে নুপুরগুলো দেখিস। ভাইয়া আমার নুপুর চাই না, তোকে চাই। তুই চলে গেলে আমিও চলে যাব। ভুলো এই কাজটা করিস না, আম্মু একা হয়ে যাবে। আম্মুকে দেখে রাখিস। আসি রে, বাই। নুসরাতের মাথায় যেন কিছুই আসছে না, কেন তার ভাই চলে যাচ্ছে। তবে যে কারণে যাক, খুব কষ্ট পেয়েছি মনে, এটা স্পষ্ট বুঝতে পারছে সে। চোখের জল যেন আটকাচ্ছেই না।
তার বুক ফেটে কান্না আসছে। নুপুরগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত, আর গাল বেয়ে পানি পড়ছে। দেখতে দেখতে শূন্যে মিলিয়ে যায়। নুসরাতের কলিজাটা মুচড়ে ওঠে। এটাই বুঝি শেষ দেখা তার ভাইয়ের সাথে। আর ভাবতে পারছে না নুসরাত। জায়গায় বসে চিৎকার করতে থাকে সে। ওর ছোটবেলা থেকেই আমার সাথে ঝগড়া না করলে যে নুসরাতের দিনই কাটে না। যতই হোক ভাই বোনের বন্ধনের মাঝে ঝগড়া লেগেই থাকে, তার চেয়ে বেশি থাকে ভালোবাসা। আর আজ নুসরাত সেটি হারিয়েছে। জানে না কি কারণ। নুসরাত বসা থেকে উঠে দৌড়ে তার মায়ের কাছে যায়। 5 বছর পর আজকে তানাদের অফিস নিলামে উঠবে। ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু ঋণ পরিশোধ করতে পারেনি। বিকেল 5টায় নিলামে উঠবে। তানার মনটা অনেক খারাপ। একসময়ের আমির আজ ফকির হতে বসেছে। 2টা কোম্পানি ছিল তাদের, একটা 6 মাস আগে নিলামে উঠে গেছে, আর আজকে এটা। থাকার জন্য বাড়িটা থাকবে কিনা তাও সন্দেহের। বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে তাদের। সম্ভবত বাড়িটাও নিলামে উঠতে পারে। ওদের পরিবারের কারো মন ভালো নেই। ভালো তো না থাকারই কথা। এমন দিন তাদের সামনে আসবে কখনো কল্পনা করতে পারিনি। এমন পরিস্থিতিতে কে ভালো থাকে। বিকেল 5টা, তানার অফিসে নিলাম হবে এখন। অনেক কোম্পানির মালিকগণ এসেছে। সবাই সবার মতো ডাক তুলছে। কোম্পানির সাথে ওদের বাড়িটা সহ 200 কোটি টাকা পর্যন্ত নিলামে উঠেছে। তার উপর কেউ যেতে রাজি না। শেষবারের মতো যখন বলল ডিল ফাইনাল করে নেবে, এমন সময় পিছন থেকে একজন মেয়ে বলল, 210 কোটি। সবার মুখে একটাই কথা, মিস সেতু। কারো চিনতে বাকি রইল না। তানাদের দ্বিতীয় অফিসটাও যেই মিস সেতু সবাইকে অবাক করে দিয়ে 190 কোটি টাকাই কিনেছিল। মিস সেতু, আপনি ভেবে বলছেন তো? সেটা আপনার কি আসে যায়? আর এটাই শেষ। কাল থেকে অফিসের কার্যক্রম আমরা শুরু করব। আর মিস তানহা কাল একবার অফিসে দেখা করবেন। তারপর সেতু ক্যাশ টাকা দিয়ে সিগনেচার করে সেখান থেকে চলে আসে। তানা বাড়ি ফিরে অজরে কান্না করতে থাকে। কালও হয়তো ওর আব্বু আম্মুর বাড়ি ছাড়তে হবে। তানা এখনও আমার আম্মুর সাথেই থাকে। নুসরাত আর আরিয়ানের বিয়ে হয়েছে 3 বছর হলো। ছোট্ট একটা ছেলে আছে তাদের। তবে সব কিছু নিয়ে পথে বসতে হবে যে এখন তাদের। আরিয়ান ওই কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি পায়, যেটা 6 মাস আগে নিলাম হয়ে গিয়েছিল। এখন থাকার জন্য ফ্ল্যাট খুঁজতেছে। আর তানহা আর আমার আম্মা একসাথেই থাকে এখন। সব তো শেষ। তানহারও হয়তো চাকরি খুঁজতে হবে। সারা রাত কান্না করে তানহা। সকাল 9টার দিকে তানহা ফ্রেশ হয়ে অফিসে যায়। আগে যে অফিসের এমডি ছিল, আজ সে অফিসের চাকরি খুঁজবে। মনে মনে ভাবে এটাই নিয়তি। তবে দুমুঠো ভাত খেতে হলে যেভাবে হোক চাকরি একটা নিতেই হবে। 9টার সময় তানহা অফিসে ঢুকে। সব আগের কর্মচারীরাই আছে, পরিবর্তন করেনি। তানহা তার পরিচিত কেবিনে গিয়ে ঢুকলো। কপাল, এতদিন এই চেয়ারে তানহা বসতো। আজকে অন্য একটা মেয়ে বসে আছে। সে মনে করে এটা তার পাপের শাস্তি। আসতে পারি? হুম। ম্যাম আমায় কাল আসতে বলেছিলেন। বসো। ধন্যবাদ। 2 দিনের মধ্যে তোমার আব্বু আম্মুকে বলবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে ম্যাম। গুড। ম্যাম আমার একটা কথা ছিল। কি? ম্যাম আমার একটা চাকরি লাগবে। প্লিজ ম্যাম, যে কোনো পোস্টে দিতে পারেন। আপনি চাকরি করবেন? ম্যাম, আমি চাকরি করব। আপনার পায়ে ধরি, চাকরি একটা আমায় দিন। দেখো মিস তানহা, চাকরি একটা মুখের কথা নয়, অনেক পরিশ্রম করে চাকরি জোগাড় করতে হয়। আর যেহেতু তুমি একসময় অফিসের এমডি ছিলে, সেই হিসাবে দিতে পারি একটা চাকরি। তবে কন্ডিশন আছে। কি কন্ডিশন? চাকরিতে জয়েন করার জন্য একটা লিখিত দিতে হবে। সেটা হলো আগামী 5 বছর যদি আপনি বেঁচে থাকেন তাহলে চাকরি ছাড়তে পারবেন না। সেটা তো করবই না। মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। কাগজ কলম দেন, আমি লিখিত দিচ্ছি। ভেবে বলছেন তো? ভেবে বলছি। লাস্ট বার বলছি। আমি রাজি। এখানে সিগনেচার করুন। তানা একটা ফাইলের মাঝে সিগনেচার করে। ম্যাম কাজটা কি একটু বলবেন? পিএ। আপনার পিএ? না, আমার না, আমার বসের। কি, আপনি অফিসের বস না? নো, তবে বর্তমানে বস কালকে বা পরশু দেশে আসবে, এসে অফিসে জয়েন করবে। আর আপনি? আমি ওর দেশে বিদেশে সবগুলো বিজনেস দেখাশোনা করব, আর শুধু এই অফিসে জয়েন করবে। আর এসব কিছু কি আপনার বসের? এরকম শত কোম্পানি আছে ওর, তবে আমি ওর সব থেকে কাছের মানুষ, বুঝতে পারবে মিস তানহা। ওকে। আর হ্যাঁ, পারলে কাজ থেকে কাজে জয়েন করো। ঠিক আছে। আর বস খুব রাগী মেজাজের মানুষ, বেশি কথা বলবে না, উল্টোপাল্টো কাজও একদম সহ্য করে না। আর কন্ট্রাক্ট ব্যাপারে কথা মনে থাকে যেন।
আজকে যাও, কাল সময় মতো অফিসে চলে আসবে। তানহা হাজারো কষ্টের মাঝে একটি হাসি ফুটে ওঠে ওর মুখে। যাই হোক, সহজে একটা চাকরি পেয়েছে অন্তত। তবে খুব কষ্টের ব্যাপার হলো তানহাদের বাড়িটা থাকবে না। ওর আব্বু আম্মুর জন্য খুব কান্না পাচ্ছে। ওর আব্বু অনেক শখ করে বাড়িটা বানিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও যাবে। তানহা বাড়ি যেতে যেতে চিন্তা করে আমাদের বাড়িতে সবাইকে নিয়ে আসবে, এছাড়া তো কোনো উপায় তার হাতে নেই। তানহা বাড়িতে যায়। কাল থেকে কিছু খায়নি, এখনও পেটে অসম্ভব খিদে। তানহা ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। দুজন বউ শাশুড়ি একসাথে। বৌমা, কাজ কি কোথাও পেলে? জি আম্মু, আমাদের অফিসে সেই কাজ নিয়েছি একটা। ভালো করেছো। আর যদি আমার ছেলেটা থাকতো, কখনোই দিনটা দেখতে দিত না। জানি না কোথায় আছে, অভিমান করে চলে গেল ছেলেটা। আমার কথাও কি একবার মনে পড়ে না ওর? এতটা অভিমান তার। আমার কথা মনে পড়তেই চোখের জল আর খাবার এক হয়ে যায়। তানা চুপ করে বসে খাচ্ছে আর নীরবে চোখের জল ফেলছে। তবে এটা নতুন কিছু নয়, অনেক আগে থেকেই তার সাথে পরিচিত তারা। পরদিন সকালে তানা অফিসে যায়। আজকে মনে হয় বস আসবে না। তানা গিয়ে বিয়ের কেবিনে বসলো। এখানে বসতে পুরনো স্মৃতিগুলো মনের দরজায় কড়া নাড়ল। একসময় নিহার নামের পাগল ছেলেটা বসতে এখানে। আজ 5টি বছর পর অন্য কেউ বসেছে। তবে তানহার এখনও মনে হচ্ছে আমার স্মৃতিগুলো এখনও জড়িয়ে আছে সেখানে, একটু বদলায়নি। দুপুরটা চোখের জল ফেলে কাজে মন দেয় সে। চোখের জল তার নদীর স্রোতের মতো বয়ে গেছে, কখন আসে সে নিজেও জানে না। চোখের জলের সাথে যে 5 বছর ধরে অনেক পরিচিত। কাজ করতে করতে হঠাৎ তানহার টেবিলের উপর একটা লেখাতে চোখ আটকে যায়। টেবিলের উপর লেখা ছিল, খুব ভালোবাসি তানহা। তারপর আরেকটা লেখা দেখে সে, সেটাতে ছোট্ট করে লেখা আছে, নিহান প্লাস তানহা। ঠিক স্কুলের ছাত্রছাত্রীদের মতো। তানহার বুঝতে বাকি রইল না লেখাটি 5 বছর আগের। তানহা লেখাটির মাঝে তার আবেগমাখা হাতটি বলিয়ে দেয়। তবে সাথে সাথেই যে তানহা ছোট্ট একটা অতীত মনে পড়ে যায়। আচ্ছা, এসব আর এখন মনে করতে চায় না সে। সারাদিন কাজ করে ক্লান্ত নিয়ে বাড়ি ফিরে। পরের দিন, আজকে অফিসের আসল বস আসবে। সবাই ভয়ে আছে, কারণ এখনও নির্ধারণ হয়নি অফিসে কে কাজ করবে আর কে করবে না। বস এসে নাকি কাজের ধরন দেখে সিলেক্ট করবে। হঠাৎ পিয়ন এসে বলল বস আসতেছে। সবাই দাঁড়িয়ে গেল। সবার হাতেই ফুল। তান্নাও এনেছে লাল গোলাপ। সবাই দাঁড়িয়ে আছে। এই বুঝি বস অফিসে আসলো। সবার অপেক্ষার প্রহর ভেঙে বস অফিসে প্রবেশ করলো। পেছনে 2টা পিএস, সামনে বস। সবার মুখে শুভেচ্ছা জানানোর পরিবর্তে একটাই কথা, নিহান। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। সবাইকে অবাক করে দিয়ে আমি অফিসে ঢুকলাম। সবাই একসাথে আমার নাম ধরে উঠল। ঠিক সেই সময়ই, শাট আপ, আমি এই অফিসের বস। আজকের পর থেকে বস ছাড়া অন্য কিছু ডাকলে সোজা অফিসের বাইরে। এখানে কোনো স্বজনপ্রীতি নেই। আমার ব্যবহারে সবাই অবাক, এতটা পরিবর্তন হয়েছি। তবে সবার থেকে বেশি অবাক হয়েছে তানহা। এত কিছু তাহলে নিহান করেছে? কিভাবে সম্ভব? যেভাবেই হোক নিহান আবার ফিরে এসেছে, এটাই অনেক। এক এক করে সবাই আমার কেবিনে এসে দেখা করে যাচ্ছে। সবাইকে অনেক শর্তের ভিত্তিতে তাদের চাকরিটা রেখেছে। সবশেষে তানহা ঢুকলো। মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে আছে। আমার দিকে তাকাতে সে লজ্জা পাচ্ছে। কিভাবে ক্ষমা চাইবে সে? আর আমি যে পরিমাণ রাগী, মনে হচ্ছে কিছু বলার সাহস তার কাছে নেই। স্যার, কি চাই? আমি নিচের দিক হয়ে কাজ করছি। তানহা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। স্যার, আমি আপনার বিয়ে। তো কি করবো আমি? কিছু না স্যার, দেখা করতে আসলাম। তারপর তানহা চলে যাচ্ছিল। এমন সময় আমি পেছন থেকে ডাক দিলাম, দাঁড়াও, এই অফিসের কিছু নিয়মকানুন আছে। এটা আগের অফিস না। এখানে থাকতে হলে সব নিয়মকানুন মেনে থাকতে হবে। কোনো বেহায়াপানার স্থানে অফিসে নেই। কোনো পতিতালয় না এটা। সো কোনো রকম বেহায়াপানা দেখালে তার পানিশমেন্ট পেতে হবে। কথাটা তানহার বুকের মাঝে লাগলো। তানহার বুঝতে বাকি নেই কিসের ইঙ্গিত দিলাম। আর হ্যাঁ, যত সময় অফিসে না আসলে সারাদিন অফিসের বাইরে কাটাতে হবে। যতটা সময় কাজ করবেন ঠিক ততটা সময়েরই পয়সা পাবেন। এর বাইরে একটা পয়সাও দেওয়া হবে না। এখন যান, গিয়ে কাজ করুন, আর না হয় গল্প করুন, এটা আপনার ইচ্ছে। তানা চুপ করে শুনছে আমার কথাগুলো, মাথা নিচু করে আছে কখন থেকে। তানার এক সময়ের বলা কথাগুলো যে আজ আমি তাকে ফিরিয়ে দিলাম। তারপর তানা দাঁড়িয়ে না থেকে চলে গেল তার কেবিনে আর বসে বসে ভাবতে লাগলো, কতটা পরিবর্তন হয়েছে নিহান। আর কথা বলার ধরনটাই যেন পাল্টে গেছে। বুঝতে পেরেছি সব হয়েছে আমার জন্য, সব দোষ আমার। আর দোষটা যেহেতু আমার, শাস্তি আমাকেই পেতে হবে। আর এদিকে আমি বসে বসে হাসছি আর ভাবছি, কি মিস তানহা চৌধুরী, কেমন লাগে? এখনও তো শুরুই করিনি। আমার পাওয়া প্রত্যেকটি কষ্টের প্রতিশোধ নেব, একবারে নয়। এইভাবেই তিলে তিলে জ্বালিয়ে মারব। পালানোর কোনো পথ নেই।